সামনে যিনি বসে আছেন আপনি আপনার নামটা একটু বলবেন। আমার নাম লতা। লতা কোত্থেকে এসেছেন, আপনার বাড়ি আমি কোথায়? চট্টগ্রাম থেকে আসছি। আচ্ছা, চট্টগ্রামে থাকেন? হ্যাঁ, চট্টগ্রামে থাকি। বয়স কেমন হবে আপনার? আমার বয়স এখন 35। 35 বছর। হ্যাঁ, 35 বছর। আচ্ছা, তাহলে আপনার গল্পটা আপনি শুরু করুন। হ্যাঁ, যখন আমার বয়স 7 অথবা 5 এতটুকুই হবে, তখন যে কথাটা সেটা হলো যে আমার বাবা আমার মাকে খুবই অত্যাচার করত। এত অত্যাচার করতো যে আমার মাম্মু সহ্য করতে পারতো না। শুধু একটা ছেলের জন্য, আমরা হলাম 3 বোন। ছেলে নাই কেন, ছেলেটা সেটা তো আল্লাহর দান, সেটা তো আর মানুষে তৈরি করে না। যে এটার জন্য দিনকে দিন রাতকে রাত আমার আম্মুকে অত্যাচার করতেই লাগলো। এমন একটা পর্যায়ে আসলে যে আমার আম্মু গর্ভবতী হয়ে গেল। আচ্ছা, তখন আমার আব্বু প্রশ্ন করলো যে আমার আম্মুকে তোমার ছেলে হতে হবে, মেয়ে হতে পারবে না। আবার আমার আম্মু প্রশ্ন করলো যে মেয়েটা ছেলেটা তো আল্লাহ দেন, সেটা তো আমি আর তৈরি করি না। তখন আমাদের ঘরের সামনে পেঁপে গাছ, ওটা তুলে আমার আম্মুকে মারা শুরু করলো। গাছ তুলে মারা শুরু করলো? গাছ তুলে মারা শুরু করলো। ছোট ছোট ফুল ছিল পেঁপে গাছে, পেঁপেও ছিল, মানে পেঁপে গাছ আর নাই, শুধু আমার মার পিঠটাই দেখা যাচ্ছে লাল হয়ে আছে। দূরে দাঁড়ায় আছি শক্ত হয়ে, মার কাছেও যাইতে পারতেছি না, মাকে ধরতে পারতেছি না, আমার ছোট। তখন মা উঠে বাবাকে উত্তর দিল যে তুমি কি চাও? বাবা উত্তর দিলে আমি চলে যাব। কোথায়? চট্টগ্রামে। তোমার ছেলে হলে আসবো, নাইলে আসবো না। চট্টগ্রামে? আপনারা থাকতেন কোথায় তখন? আমরা আম বাগানে থাকতাম। তো যখন এই উত্তরটা দিল, তো আমার আম্মু বলতেছে ঠিক আছে চলে যাও, যদি ছেলে হয় ফিরে আসিও, আর মেয়ে হলে আসিও না, কিন্তু তুমি চলে যাচ্ছ, এসে কিন্তু আমাকে দেখবা না। এই কথাটা আমার আম্মু বলার পরে আমার আব্বু ঠিক ওই সময়টাই চলে গেল, চলে আসলো, চট্টগ্রামে চলে আসলো। চট্টগ্রাম চলে আসলো? হ্যাঁ, আমরা 3 বোন মাকে নিয়ে বাড়িতে আসছি। একটা আন্তরিক ভালোবাসা ছিল আমার মার আমার বাবার ভিতরে। যতই আমার বাবা মারতো, ততই আমার মার আন্তরিক ভালোবাসাটা আমার বাবার জন্য ছিল। আচ্ছা, কিন্তু আপনার মা কি কখনো রাগারাগি করতেন না? না, কখনো রাগারাগি করতো না। মানে একতরফা সবসময় হ্যাঁ, আপনার বাবাই? সবসময় নরম হয়ে থাকতো, যে বলতো যে স্বামীরা মারলে নাকি ভেস্তে চলে যায়। আচ্ছা, সেরকম বলতো। এই ব্যাপারগুলো কিন্তু অনেকবারই আমি শুনেছি অনুষ্ঠানে, যে স্বামীর পায়ের নিচেই বা হ্যাঁ, স্বামী যেই সেটা আমার মা জায়গাগুলোতে- বেশি বিশ্বাস করতো। হ্যাঁ, স্বামী যে জায়গাগুলোতে মারবে সেই জায়গায় সেই রাগ হয়ে জন্য গেলে- মারগুলি হজম করতো। আচ্ছা, তো হজম করার পরে তা বললো যে তুই ছেলে হয় আসিও, মেয়ে হলে আসিও না, এদেরকে নিয়ে আমি থাকবো। এক পর্যায়ে আমার বাবা মা চট্টগ্রামে চলে আসে, থাকি আমরা 3 বোন মা। তো মা যখন গর্ভবতী, তখন তো আর কিছু করার নাই, বাবা চলে আসছে, আমরা খাবো কি? তখন দেশ গ্রামের বৌঝিরা তো ঘর থেকে বের হয় না, আচ্ছা, থাকে ঘরের ভিতরে পদ্মা হয়ে। তো ওখানে আমার মা করতো কি, যে লেস ফিতা বিক্রি করা হতো, সেগুলি বিক্রি করা হতো, লেস ফিতা বাসায় বাসায় গিয়ে। আচ্ছা, তাই যখন আমার মা গর্ভবতী, তখন বের হতে পারতেছে না, তো আমার বড় বোনকে সে দায়িত্বটা দিল। আচ্ছা, আপনার বাবা কি করতেন? বাবা বাড়িতে থাকতো, তখন মাছ ধরতো, মাছ বিক্রি করতো। আচ্ছা, তো উনি তো নাই এখন বর্তমানে। এখন তো আমরা 3 বোনই আছি, মা সহ। আচ্ছা, তো মা বোনকে দায়িত্বটা দিল বিক্রি করার জন্য। সে টাকাটা দিয়ে কেউ চাউল দেয়, কেউ ধান দেয়, কেউ খুদ দেয়, সেটা দিয়ে আসলে হচ্ছিল না। এরকম একটা পর্যায়ে গেল। এরকম করতে মা আরো অসুস্থ হয়ে পড়লো, যে মার যে একটা ওষুধ প্রয়োজন সেটা দিতে পারতেছি না, সেটা আমরা জানতেও পারতেছি না মার কি প্রয়োজন। মার যত্ন করতো কে? আপনাদের বোনের? শুধু আমরা 3 বোনই আছি মার কাছে। বোনদের বয়স কেমন ছিল তখন? আমার 6 অথবা 7, আমার বোনটা একটু বড় 10 হবে, আর ছোটটার বয়স 3। ও সবচেয়ে বড়টাই 10 বছর বয়স? হ্যাঁ, 10 বছর হবে, আচ্ছা, এরকম বয়স। তো দেখা গেল যে বাবা কোনোদিন অথবা 100 টাকা পাঠাতো, কোনো মাসে 50 টাকা পাঠাতো, আমার মা টাকাটা খেত না, ওটা আরেকজনের কাছে জমা রাখতো, যে টাকাটা আমার মেয়ে ছেলেরা খাবে। এমন পর্যায়ে গেল যে সবসময় তো বিক্রি করা হয় না। একটা যে গ্রামে পয়সাওয়ালা থাকে, অথবা যাতে টাকা পয়সা আছে, এরকম একটা ঘরে গিয়ে বলল যে আমার মেয়েটাকে সবসময় পাঠাবো সকাল আর বিকেল, তোমরা পান্তা ভাতের পানি আর ভাতের মারগুলি রেখে দিয়ে আমার মেয়ে নিয়ে যাবে। আচ্ছা, এরা কথা বললো, সেটা তো আমরা শুনিনি, মা বলে আসলো। তো প্রতিদিন সকালে প্রতিদিন বিকালে ওখানে পাঠানো হতো। তো ওই গরম নিয়ে আসতাম, মাথাটা পুড়ে যেত, বুঝতে পারতাম না যে এগুলি কি। আচ্ছা, নিয়ে আসতাম, এরকম আনতে আনতে অনেকদিনই আনলাম। আনার পরে একদিন হঠাৎ করে আমার মনে হলো যে ডেক্সিতে কি, আমি দেখি, খুলে দেখি ডেক্সিতে কি। তো দেখছি, যখন আমি খুলে দেখলাম যে গরম লাগতেছে, ওখানে হাত দিতে পারতেছি না, ভাতের মার। তো দেখা যায় কলা গাছের যে ফুলগুলি থাকে,
ওগুলি ঢুকাই, আমি দেখতে সেখানে কি আছে, দেখি সব ভাতের মার নিচে কয়েকটা ভাত পড়ে আছে। আচ্ছা, তো কয়েকটা ভাত পড়ে আছে, চিন্তা করলাম যে ভাতগুলি আমাদেরকে খাওয়ায়, আমার আম্মু ফ্যান খাওয়াতো, কোন সময় আমরা ফ্যানও খাই, লবণ দিয়ে মেখে দিত। তো ওগুলি নিয়ে আসতাম। তো আম্মু, আমার একটু লজ্জা লাগতো, কেউ কাছে কিছু খুঁজতে যাইতে লজ্জা লাগতো, যেতে ভালো লাগতো না। তো আম্মুকে বলতেছি আমি আজ যাব না। যে কেন যাবে না? যে ওখানে গেলে তো ওরা ভাতের মাপ দেয়, ওরা তো আর ভাত দেয় না, কেন যাবো, আনতে যাব না। তো মা বললো যে এগুলি খেয়ে যদি তোরা বাঁচি থাকো ভবিষ্যতে, তাহলে তোরা মানুষ হবি, আরে, নাইলে তো তোরা বাঁচবি না, বাঁচতে তো হবে কিছু খেয়ে, এরকম বললো। তো আবার বাজারের থেকে আটা এনে যাও রান্না করে খাওয়া হতো। রুটি বানাইলে তো বেশি লাগবে, তো যাও এক পা আটার যাও তো এক ডেকচি হয়ে যায়, এগুলি আমাদেরকে ভাগযোগ করে খাওয়াতো। তো খাওয়ার পরে তো একদিন দেখা গেল যে মা বেশি অসুস্থ হয়ে পড়লো। আচ্ছা, এত অসুস্থ হয়ে পড়লো যে মা যে ডেলিভারি হবে সেটা মাও জানতো না। আচ্ছা, এরকম একটা পর্যায়ে এসে দাঁড়ালো। বড় বোনটা তো মানে যে দায়িত্বটা দিছে বিক্রি করার জন্য চলে যেত, সকালে বিকালে আসতো, ওখানে আছি শুধু আমি, আমার ছোট বোন। তো মা বললো আমি টয়লেটে যাবো। তো দেশ গ্রামের টয়লেট তো অনেক দূর থাকে, ওখানে মাকে ধরে নিয়ে গেলাম। চারপাশে কেলা গাছ, কেলার বাগান, মা ওখানে বিষখানে গড়াগড়ি করতে লাগলো। আচ্ছা, তো আমি চিৎকার মানে উঠলে বললাম যে মা তোমার কি হয়েছে, তুমি এরকম করতেছে কেন? যে আমার খুব ব্যথা করতেছে। কিসের ব্যথা করতেছে সেটা মা বলতেছে না, শুধু বলতেছে ব্যথা করতেছে। ব্যথা করতেছে, আমি বুঝতেছি না কিসের ব্যথা। দেখলাম যে তখন আমার একটা ভাই জন্ম নিল, তখন ভাই যে তা আমি জানি না, একটা পর্দা নিয়ে আসলো, সেটা ডাক্তারে জানে। তো আমার মা বলতেছে যে তুমি যে তোমার নানিকে ডেকে নিয়ে আসো, যে দাই তাকে ডেকে নিয়ে আসো। তো আমি খুব ছোট কিন্তু সাঁতার জানতাম। তো আমাদের বাড়িটা নদীর পাশে, জোয়ারের পানি এসে যে জায়গাটা খালি ওটা ভরে গেছে, ওটা সাঁতার কাটিয়ে রাস্তায় যেতে হবে, তারপরে দাইকে ডেকে আনতে হবে। আচ্ছা, তখন আমি যখন ওই খুশিতে, আমার ভাই হয়েছে খুশিতে, মানে আমি যখন সাঁতার কাটা শুরু করলাম, ওখানে অনেক বড় বড় যোগ, যে যোগগুলি জোয়ারে থাকে, নদীতে থাকে। আমার খালি শরীর ছিল, একটা প্যান্ট পরনে ছিল। তো ওই যোগগুলো আমার পিছনে কামড়ায় ধরলো, বুঝতেছি না, খুশিতে নাচতেছি, আমার ভাই হয়েছে, আমাদের দুঃখের দিন শেষ। দাইকে জায়ের ডেকে নিয়ে আসলাম। জায়ের কাছে যখন আমি গেলাম, তখনও দেখছে আমার পিছনে অনেকগুলো যোগ। আচ্ছা, উনি কি করলো, লবণ নিয়ে আমার পিছনে পিঠে মেখে দিল। লবণ কেন মাখতেছ? আমরা জানতাম যে লবণ পেলে যোগ পড়ে যায়। তখন দেখি ঠাস ঠাস করে নিচে অনেকগুলো যোগ পড়ে গেল। যোগ দেখে আমি আরো কান্না করতেছি, যোগকে খুব ভয় পেতাম। তারপরে ওনাকে নিয়ে আসলাম কোথাও আমার আম্মুর কাছে। আম্মুর কাছে আনার পরে দেখা গেল যে যে পদ্মার মধ্যে আমার ভাই ছিল, এই ভাইকে ওই দায় খুলতে গিয়ে এমন জোরে টান দিল আচ্ছা, যে নাভিটাই ছিঁড়ে গেল। মাই গড, ছিঁড়ে গেল, নাভিটাই ছিঁড়ে গেল। নাভিটা যে কাটা হয় না, নাভিটা একদম ছিঁড়ে গেল, রক্তর বন্যা হয়ে গেল। ওইখানে এমন ভাবে রক্ত বের হতে লাগলো, আমার ভাই ঠাস 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 করে ধপ 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 করতেছে চোখের সামনে, শুধু দেখতেছি, কিছু করার নাই। আমি মনে করতেছি ওই হাত পা লড়াচ্ছে, ও যে মরে যাচ্ছে সেটা বুঝতে পারি নাই। তো কি করলাম, যে দেখলাম আমার মা ফাল মেরে উঠে বসে গেল। এ কি করলা? এটার জন্য আমার স্বামী চলে গেছে, এটার জন্য মানুষের বাসার থেকে পানি ভাত এনে খাইতে হয়, ভাতের মার খেতে হয় এই সন্তানের জন্য। ছেলে যদি বেঁচে না থাকে আমি বেঁচে কি করব? তো ডাক্তারে জানে যে একটা ফুল থাকে, যে একটা সন্তান হলে একটা মার গর্ভের থেকে ফুল বের হয়, ওই ফুলটা আসলে বের হয় নাই। যখন নাভিটা ছিঁড়ে যায়, ফুলটাও মার ভিতরে চলে যায়। এই অবস্থায়, রক্তাক্ত অবস্থায় যখন দাইটা দেখে চলে যায়, আর আমার মার পাশে এক মুহূর্ত দাঁড়ায় নেই, আচ্ছা, চলে যায়। এখন মা বলতেছে যে একটা প্রাণী নাই যে আসি আমাদেরকে ধরবে, আমার মাকে একটু ধরবে, মার পাশে দাঁড়াবে, মানে শুধু আমিই আছি। কিন্তু আমি ছটফটে ছিলাম, ভয় পেতাম না, খুব সাহসী ছিলাম। আচ্ছা, তো মা আমাকে ডাকলো যে মা এদিকে আসো। আমি বলি কি মা? তুমি যে সবসময় যে ইঁদুরের বাচ্চাকে তুমি কবর দিতে, অথবা টিকটিকি মরে গেছে সেটাকে কেউ কাউকে খেতে দিতাম না, ওটাকে আমি কবর দিতাম। আচ্ছা, মা শেষে ছলি দিয়ে যেভাবে কবর দেওয়া হয়
তো আমার আম্মু সবসময় বলতো তুমি যে এভাবে কবর তৈরি করো, তুমি ছেলে হলে আসলে মানুষকে কবর দিতে পারতো, তুমি তো একটা মেয়ে, কখনো কবর দিতে পারবে না। ওটা মার মনে ছিল। তো মা আমাকে ডেকে বলে যে মা, তোমার ভাইটাকে তুমি নিয়ে যেভাবে কবর দিতে এভাবে রেখে আসো। কেন মা? তো মা উত্তর তুলে যে ওখানে বড় হবে, আচ্ছা। তোমার ভাই বড় হয়ে তোমার কাছে আসবে। আহারে। এটা মা বললো। মার কথাটাই বিশ্বাস করলাম, কেন মার কথা কখনো অবিশ্বাস করতাম না আমি। তো করলাম কি, মার কাছে গেলাম। মা কি করলো, শাড়ির আঁচলটা ছিঁড়ে ফেললো, কেলা পাতা দিয়ে ভাইটাকে পেঁচাই আমার হাতে তুলে দিল। আমার হাতে তুলে দিয়ে বললো যে এটাকে যাও, নিয়ে যাও। কিন্তু তখন আমি বুঝিনি যে আমার ভাইটা দুনিয়ার থেকে চলে গেছে, আমার ভাইটাকে আমি কবর দিতে যাচ্ছি। একটা কোদাল নিলাম, একটা কোদাল নিয়ে চলে গেলাম, মানে যেখানে আমার ভাই জন্ম নিয়েছে ঠিক 10 হাত দূরে, এতটুকু দূরে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে ওখানে সুন্দর করে একটা কবর করলাম আমি। কবরটা এখন আমার চোখের সামনে ভাসতেছে। তো কবর করার পরে ওখানে সুন্দর করে আমি শুয়াই, হাত পা একদম লম্বা করে সুন্দর করে শুয়াই উপরে, কলা পাতা দিয়ে মাটি দিয়ে মার কাছে আসি বলে মা তুমি যে এরকম বলছো আমি এরকম করছি, আমার ভাইকে এভাবে আমি শুয়াই দিয়ে আসছি। তো মা বলতেছে খুব ভালো করছে, কিন্তু মা একটু কান্না করতেছে না। আচ্ছা। কেন মা কান্না করলে যে আমি কান্না করব, আমি বুঝে যাব, সেই জন্য। তো মা বললো যে আমাকে একটু গোসল করাও। তখন কি করলাম যে মাটির কলসি আলগাতে পারতাম না, নদীর থেকে পানি এনে মাকে গোসল করালাম। মাকে গোসল করানোর পরে দিয়ে ঘরে নিয়ে গেলাম। অবস্থা মার গায়ে প্রচন্ড জ্বর। আচ্ছা। মা কাঁপতে শুরু করলো। তো তখন কলসি ছিদ্র করে মাথায় পানি দেওয়া হতো। তো কলসিটা মাথার উপরে থাকতো, মা দিন রাত মানে শুয়ে আছে, মার মাথায় পানি দিচ্ছি আচ্ছা। ঢেলে নদীর থেকে পানি এনে এনে। কিন্তু মাকে যে আমি এক পেট ভরে ভাত খাওয়াবো সেটা খাওয়াতে পারছি না। এই অবস্থায় তো ভাতের মার খেয়ে থাকা সম্ভব না। এই অবস্থায় যে একটা ওষুধ প্রয়োজন সেটাও মা পাচ্ছে না। এরকম করতে করতে 7 দিন পার হয়ে গেল। আচ্ছা। 7 দিন যাওয়ার পরে মা আমাকে কিছু টাকা দিল, 20টা টাকা। এই 20টা টাকা নিয়ে যাও, তুমি ডাক্তার নিয়ে আসো আর কিছু মাছ নিয়ে আসো, মাছ দিয়ে ভাত খাবে মা। তো ডাক্তার পাওয়া যায় না, ডাক্তার পাওয়া গেলে 3-4 মাইল দূরে যেতে হয়, অথবা বাজারে অপেক্ষা করতে হয় সকাল থেকে, তো ডাক্তার পাওয়া যায়। তো ডাক্তারের জন্য আমি সকালে চলে গেলাম। চলে যাওয়ার পরে কেরোসিন তেল কিনলাম, মানে 20 টাকার ভিতরে সব বাজার করে ফেললাম। ওখান থেকে মাছও নিলাম, ডাক্তারকেও দিলাম টাকা। আমি ডাক্তার আসতে চাচ্ছে না, যে এত দূরে আমি যাব না। ডাক্তারের ব্যাগটা নিয়ে আমি চলে আসলাম। আচ্ছা। যে ব্যাগ নিয়ে আসলে ডাক্তার অবশ্যই আসবে। হ্যাঁ, চলে আসবে। তো ব্যাগ যখন নিয়ে দূর মারলাম বাজার সহ নিয়ে, তো ডাক্তারটা আসলো। আসার পর আমার মা খুব কালো ছিল, মার এত রক্তক্ষরণ হচ্ছে যে কালো, আমার মাটা একদম সাদা হয়ে গেছে, ফুলটা তো বের হচ্ছে না। 7 দিন এভাবেই ছিল? হ্যাঁ, 7 দিন এভাবেই ছিল। কি নির্মম পৃথিবী। তারপরে দেখা গেল যে ডাক্তার আসলো, ডাক্তার দেখে বললো যে ফুলটা তো বের হতে হবে, নাইলে তো বাঁচবে না। সেটা ডাক্তারে বুঝতে পারছে, যে ওষুধ দিল কিছু আর একটা টিকা মারলো। আচ্ছা। আবার বললো যে 9টা বাজে আমার আসতে হবে, টিকাটা তোমার আম্মুকে মারতেই হবে, না মারলে সমস্যা হয়ে যাবে, মানে রক্ত বন্ধ হওয়ার জন্য। যখন রক্ত মানে ক্ষরণ হচ্ছে যাচ্ছে, মানে এমন কোন কাপড় নাই যে আমার মাকে শুধু ঘুরছি, যেটা ভিজতো সেটা সরাই ফেলতাম আর একটা দিতাম, জানি মা ঠান্ডা না লাগতো। শুধু এই কারণে একটা জামা কাপড় কোনো কিছু ছিল না, সব রক্তে ভিজে ছিল। আমার মা একদম সাদা হয়ে গেছিল। সাদা হয়ে যাওয়ার পরে তো মা, ডাক্তার তো চলে গেল। এই সময়টায় এমন তুফান, এমন বৃষ্টি, এমন জোয়ারের পানি আসতে লাগলো, ডাক্তার আসার কোনো সম্ভাবনা নাই। সারা রাতে তুফান হয়েছে। এত এত তুফান যে নদীর পানি আমাদের ঘরের সামনে পর্যন্ত চলে আসছে। সারা রাতে এই অবস্থায় চলে গেল। যে সকালটা হলো 4টা, ঠিক 4টা বাজে। মা যে ভাত খেতে চেল, ভাত রান্না করলাম, মা খেলো না। মা খেলো না, যে ভাত নিয়ে বসেছিলাম, মা তুমি খাও না ভাত, মা শুধু 2 চোখে তাকায় আছে যে তোমরা খাও, আমি চেয়ে দেখি।
এভাবে মা বলতে লাগলো। মা চেয়ে দেখতে লাগলো আমরা 3 বোনে ভাত খাচ্ছি। ভাত খাওয়ার পরে মার কাছে এসে মাকে জড়িয়ে ধরে ঘুম গেলাম। ঠিক 4টা বাজে মা উঠে বললো যে আমাকে একটু পানি দাও, পানি দাও। তো গেলাম, উঠলাম, উঠে যে কলসি থেকে একটু পানি নিয়ে আসলাম। পানি নিয়ে এসে মাকে দিলাম। যখন পানি আনতে গেলাম দেখলাম যে ভাতগুলি ঠিক ওখানেই আছে। আচ্ছা, মা ভাত খায় নাই, শুধু আমরা খাইছি, শুধু দেখছে, ভাত খায় নাই। পানি নিয়ে মার কাছে যখন গেলাম তখন আমার বোন পরোটা খুব ভয় পাইতো, ও একটু দূরে, আমি মার কাছে। ছোট না, মার বুকের উপরে শুয়ে আছে। আচ্ছা, তখন হাত কথা বলার শক্তিটা আমার মার নাই। তো 2 বোনের হাত মা আমার বড় বোনের হাতে তুলে দিল। তুলে দিয়ে শুধু 2 চোখের পানি ফেলতে লাগলো। তো চোখটা বন্ধ করলো। তখনও আমি বুঝতে পারিনি যে আমার মা আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে। হায় রে পৃথিবী। তখনও বুঝতে পারি নাই যে আমার মা পৃথিবীর থেকে আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে। আমি আসলে নির্বাক, কারণ এই গল্পের মাঝখানে আমার বলার কিছু নেই। আমাদেরকে দেখার মতো আর কেউ নাই। কেউ নেই। যে ভাইটা জন্মালো, যেখানে জন্মালো, উঠোনে জন্মালো, ঠিক 10 হাত দূরেই আবার তার বাসস্থান হয়ে গেল চিরস্থায়ী। মাটাও যখন চলে গেল। এই মা মরে যাওয়ার পরও মাকে জড়িয়ে ধরে আমরা 3 বোন ঘুম যাচ্ছি, একই জায়গায় শুয়ে আছি। আপনারা কেউ বুঝতে পারেননি? কেউ বুঝতে পারি না। আমার বড় বোন বললো যে মা ঘুম গেছে, সারা ঘুম যেতে পারি না, মা ঘুম গেছে, চলো আমরা ঘুম যাই। মাকে জড়িয়ে ধরে ওখানে আমরা আবার ঘুম যাচ্ছি। কেন এমন? ঘুম যাচ্ছি, যখন 5টা বাজলো আমার আপন খালা আসে ডাকতেছে আমাদেরকে। তখন ফাল মেরে যখন উঠলাম, উঠে যখন দেখলাম যে আমার মা লড়তেছে না, কথা বলতেছে না, তখন মানুষ সবাই কান্নাকাটি করে দিল যে আমার মা দুনিয়ার থেকে চলে গেছে, দুনিয়ার থেকে চলে গেছে। তো যাওয়ার পরে কয়েকটা লোক আসলো আচ্ছা, শুধু দেখার জন্য। বাড়িটা তো দূরে দূরে, কাছে কাছে না, যে ঘন বসতি না, দূরে দূরে। তো কয়েকটা লোক আসলো, 4-5টা লোক আসলো। আসি বলতেছে যে মারা গেছে, ওকে কিভাবে কবর দিবি? কোনো টাকা নাই, পয়সা নাই, কোনো কাপড় নাই, কিভাবে ওকে কবর দিবি? এটা বলতে লাগলো। বলে কেন? যে দেখছি সবাই যেরকম মারা গেছে, একই মাসে 4 জন মারা যায়, আমার মা সহ। আচ্ছা, আপনাদের গ্রামে? হ্যাঁ, একই ঘরে, একই গ্রামে না, আমাদের বাড়িতে 4 জন মারা যায়। কে কে মারা যান? আমার সমবয়সী একজন নদীতে পড়ে মারা যায়, আচ্ছা, একজন মুরব্বী মারা যায়, আমার ভাই মারা যায়, আমার মা মারা যায়। একই মাসে 4 জন মারা যায়। এটা দেশগ্রামে একটা আতঙ্ক সৃষ্টি করে ফেলছে যে হয়তো বাড়িতে কোনো কিছু ভর করছে অথবা কোনো আঁচল লাগছে, সেটা বলতে লাগলো যে বাড়িতে কেউ থাকবে না। আচ্ছা, এটা বলতে লাগলো যে আমার মাকে কবর দেওয়ার সাথে সাথে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আচ্ছা, মানে আপনাদের 3 বোনকে? হ্যাঁ, সবাইকে, মানে বাড়িতে যারা আছে আশেপাশে, আচ্ছা, ওরা চলে যেতে হবে। এটা যখন বলতে লাগলো তো কি করলো যে দাফনের কাপড়ের কথা, ওরা দিবে না দাফনের কাপড়। আমার মার রক্তের কাপড়গুলি ধুয়ে দাফন দিতে বলতেছে। আচ্ছা, তো আমরা বলতেছি না, এই কাপড় দিয়ে কেন কবর দেবো? আরো তো 3 জন 4 জন মারা গেছে, ওদেরকে তো সাদা কাপড় দিয়ে কবর দিচ্ছে। দেখছি যে আমি যে সাদা কাপড় দিয়ে ওদেরকে কবর দিচ্ছে, আমার মার বেলায় কেন রঙিন কাপড় হবে? প্রিয় শ্রোতা, মানে কিছু বলার নেই আমার, যে কারণে আমি কিছু বলছি না। আমি শুধু শুনে যাচ্ছি। আমি জানি না আরো কত কি শুনতে হবে। কাফনের কাপড়টুকু জুটছে না, মাটা মরে গেল, কাফনের কাপড়টাও পাচ্ছে না। প্রিয় শ্রোতা, এটা উপলব্ধির বিষয়, এবং এটা যদি আপনি ফিল করতে পারেন, আপনি অনেক কিছুই হয়তো রিলেট করাতে পারবেন। যে এই যে ওর ছোট ভাইটিকে, যে ভাইটা ওদের সংসারের জন্য কতখানি একটা ইম্পর্টেন্ট ছিল, যে বাবা ফিরবে। শুধু বাবা ফিরবে বলেই নয়, একটা মায়ের কাছে মায়ের বুকের ধন কিন্তু সন্তান। আর এভাবে 10 মাস 10 দিন গর্ভে ধরে সেই সন্তান, দেখুন যে বাসার সামনে উঠোনে কলা বাগানে গর্ভপাত হলো, এবং সেই কলা বাগানে ঠিক একটু পাশেই তাকে কবর দিতে হলো। মা তার আরেক সন্তানকে বললো যে তুমি যেভাবে ইঁদুর বা পোকামাকড় কবর দাও, ঠিক সেভাবে তোমার এই ভাইটাকে সেখানে রাখো, ওইখানে বেড়ে উঠবে। কি অনুভব হতে পারে একটা 6 বছরের বাচ্চার? সে হয়তো তার কনসিয়াস মাইন্ডে, মানে সচেতন মনে হয়তো কিছু বুঝতে পারছে না, কিন্তু প্রকৃতি কিন্তু এমনই যে তার অবচেতন যে মনটা, সে অবচেতন মনের উপর কিন্তু বড় একটা ধাক্কা বা বড় একটা কষাঘাত করে দিল। তার ভার কিন্তু তখন থেকেই বহন করছে সে কিন্তু জানে না, কারণ সে অবচেতন মন তার সাথে এটা করেছে। তার ভাইটিকে সে ওখানে রাখলো, কারণ তার মা বলল যে তোমার ভাইটা এখানে বড় হবে। ঠিক 7 দিন পরে তার মাকেও
তার হাতে কবর দিতে হলো। এরপরে আর মনে হয় না কিছু বলার আছে, যেটা বাকি থাকে সেটা হচ্ছে উপলব্ধি। আমি আর কিচ্ছু বলবো না, আপনার সাথে থাকবেন, জানি না কি শুনবেন, কিভাবে গল্পটা নিবেন। তবে এতটুকু, এই গল্পটা শুনলে অনেকের অনেক কষ্ট দূর হয়ে যাবে। অনেকেই হয়তো সার্ভাইভ করতে পারছেন না এই জীবনটাকে নিয়ে, আর তারা কিন্তু অনেকখানি বলিষ্ঠ হয়ে উঠবেন মানসিকভাবে কেউ তার কাছে। লতা, তারপরে আপনার মাকে কবর দেওয়ার জন্য কোনো কাফনের কাপড়ও পাচ্ছেন তো না? ওরা বলতেছে যে ওই কাপড়, রক্ত কাপড়গুলি ধুয়ে কবর দেওয়ার জন্য। তো আমরা বলতেছি না, এই কাপড় দিয়ে কবর দিব না। ওই তিনজনকে যেরকম সাদা কাপড় দিয়ে কবর দেওয়া হয়েছে, ঠিক এইভাবে আমার মাকে সাদা কাপড় দিয়ে কবর দেওয়া হবে। ওরা বলতেছে টাকা কোথায় পাবি, তোদেরকে তো ভিক্ষা করতে হবে। আচ্ছা, ভিক্ষাও তোদেরকে দিবে না কেন? যে ভিক্ষা করে যে টাকাটা পাবি, সে টাকাটা দিয়ে দাফনের কাপড় হবে না, তো কিভাবে কবর দিবি? ভিক্ষা করে আপনাদের কাফনের কাপড় কিনতে হবে? হ্যাঁ, এমন একটা মানুষ নাই যে একটা না। মৃত মানুষের কাফনের কাপড়টা দিতে পারে? না। তো ওরা এটা বলতেছে যে কিভাবে কবর দিবে। তো আমার আম্মু সবসময়, আমি যে বালিশে ঘুম যেতাম, এই বালিশে কিছু রাখতো, কি রাখতো কখনো দেখতাম না। বলতো যে এই বালিশটা কখনো ধরবা না। তো আমার মাথা আসলো যে আমার আম্মু বালিশে কি রাখতো সেটা আমি দেখবো। ওদের সামনে থেকে দূরে চলে গেলাম। দূরে চলে যেয়ে আমার বালিশটা ওদের সামনে নিয়ে আসলাম। এনে বালিশটা যখন টান দিলাম, ওই বালিশটার ভিতরে কিছু ছিঁড়া কাপড় ছিল। আচ্ছা, ছিঁড়া কাপড়ের মধ্যে 10 পাই, 5 পাই, 8 আনা, 4 আনা, 1 টাকা, 10 টাকা, 5 টাকা এরকম ছিল। এগুলি গুনতে গুনতে দেখা গেল ওদের সামনে যে টাকাগুলি পড়লো, ওরা অবাক হয়ে গেছে টাকাগুলি দেখে। এতগুলি টাকা ওখানে, তো 1000 টাকার মতো। আচ্ছা, 1000 টাকা এখন অনেক টাকা। 1000 টাকা যখন গুণ দেখলে 1000 টাকা, ওরা তখন অভিযুক্ত করতেছে তোমরা কি খাবে, তোমার বাপ তো নাই, আচ্ছা, এগুলি তোমরা জমা রাখো ওই কাপড় দিয়ে কবর দাও। যে না, আমরা এই টাকা দিয়ে যা খরচ লাগে মার জন্য এটা করে তারপরে আমরা থাকবো, এটা বললাম। ওই টাকাটা দিয়ে হুজুরকে আনা হলো, দাফনের কাপড় কিনা হলো। ছিল জানাজার সময় শুধু 10-12 জন মানুষ ছিল, আচ্ছা, আর কোনো মানুষ ছিল না। আমার মাকে গোসল করাচ্ছে, সাদা কাপড় পরাচ্ছে, মার পাশের থেকে এক পাও আমি লড়ি নাই। মার পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু আমার বড় বোনটা খুব ভয় পাইতো। আচ্ছা, ও কখনো দূরে থাকতো, কিন্তু আমি সবসময় মার কাছেই থাকতাম। কিন্তু মা যে চলে যাচ্ছে তখন আমি বুঝতে পারি নাই যে আর কখনো মাকে পাবো না, এটা তখন আমি বুঝতে পারি নাই। যখন সাদা কাপড় পরাই, যখন কবর করলো, ওই কবর নদীর পাড়ে শুধু পানি উঠতেই লাগলো। আচ্ছা। যতবার পানি ফেলে দেয় আবার কবরটা ভরে যায় পানি। কবর দেওয়ার জন্য কোনো জায়গা নাই, নদীর পাড়ে করতে হবে? হ্যাঁ, নদীর পাড়ি, ওটা কবরস্থান ছিল। আমাদের যত জায়গা ছিল সব নদীতেই ভাঙে গেছে, কোনো জায়গা আর ছিল না, শুধু ঘরটা ছিল। আচ্ছা, দুই কবরটা কুড়ে যখন জানাজা করার জন্য আমার মাকে যখন শুয়ালো কবরের মধ্যে, তখন 3 বোনকে ডাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে মার চেহারাটা আমাকে দেখাইলো যে মার চেহারাটা তোমরা দেখো। তখন আমাকে কেউ ধরে রাখতে পারতেছে না। আমি চাচ্ছি যে আমার মার সাথে ওখানে কবরের ভিতরে শুয়ে যাওয়ার জন্য, কেন মাকে ছাড়া আমি কখনো থাকতাম না। মা আমাকে খুব ভালোবাসতো, এতটা ভালোবাসতো, খুব সুন্দর ছিলাম আমি। কোথাও যেতে দিত না, পরে আলগা নিয়ে যাবে সেই জন্য। অনেক লম্বা লম্বা চুল ছিল আমার, তো খুব ভয় পেতাম মা কেন এখানে ঢুকে যাচ্ছে। ভাই না বসে, ভাইকে রাখি আসে, ভাই বড় হবে, মাও কেন ওখানে চলে যাচ্ছে, আমি মার সাথে চলে যাব। এরকম করতে লাগলাম, কেউ ধরে রাখতে পারতেছে না। ওইখানে আমি ঢুকে যাচ্ছি মার সাথে। শেষ পর্যন্ত অনেকজনে 5-6 জন আমাকে ধরে রাখলো, মাকে মাটি দিয়ে ঢাকি দিল। তখন মাকে মাটি দিয়ে ঢাকি দিল, আবার ডাকলো 3 বোনকে। 3 মুঠ মেটে নিয়ে মার কবর উপরে দিলাম। এটা নাকি দিতে হয়, কেন আমার বাবাও নাই, মাও নাই, ভাইও নাই, এখানে আপন বলতে কেউ নাই। গার্জেন হিসেবে আছি শুধু আমরা 3টা বোন। যখন মাটিগুলি দেওয়া হলো, ওখান থেকে আমাদেরকে আবার তুলে নিয়ে আসলো। তুলে নিয়ে আসার পরে তখনই বলতেছে যে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। এখন তো মা মারা গেছে, এখন তো বাড়ি ছেড়ে চলে যেতে হবে, এখন তো আমার বাবা নাই, কোথায় যাব, কার কাছে যাব, কার কাছে যাব, কোথায় যাব। 3টা ছোট ছোট মানুষ, 6 বছর 10 বছর, পৃথিবীর বুকে কেউ থাকলো না, বাবা থেকেও নেই, মাটা মরে গেল, কিন্তু এলাকাবাসী
বা তারা দেখেন মানে ছেলে চলে যেতে হবে, বাড়ি ছেড়ে কাফনের কাপড়টা জোগাড় করতে সাহায্য করলো না। মানে পৃথিবী এত নির্মম কেন হয়? তো আমাদেরকে 3 বোনকে নিয়ে একটা ঘরে বসালো, বসায় বলতেছে কিছু খাওয়ার জন্য। যে মানুষটাই মানা করলো যে দাফনের কাপড় লাগবে না, ওই ঘরে আমাদেরকে কিছু খাইতে বলতেছে। তো আমরা বলতেছি না, খাবো না তোমার ঘরে। তুমি না বলছো না যে এই টাকা দিয়ে যদি দাফনের কাপড় কিনে হুজুর আনি তাহলে আমরা খাবো কোত্থেকে? আমরা খাবো না তোমাদের ঘরে। এটা বলে ঘরের থেকে চলে গেলাম। তো সবাই মানে কি যে কথাটা আমি বলতেছি, কথাটা আমার বোন বড়টাও বলতেছে, সবাই এসে কথাটা কিছু মানুষও বলতেছে, 4-5 জন মানুষও বলতেছে, বলে ঠিকই তো, তোমার ঘরে কেন খাবে? তো আমাদেরকে 3 বোনকে ওদিন আমার খালাসহ, আপন খালাসহ একটা স্কুল, বট গাছের তলে ছোট একটা স্কুল ছিল, ছনের ঘর, ওই ঘরের এক পাশে আমাদেরকে থাকতে দিল। থাকতে দেওয়ার পরে সরকারের থেকে কিছুদিন গম দিত, আচ্ছা, মানে কিছু তো গম দিত, সেটা দিয়ে আমরা 3 বোনে খেতাম, আবার আমার খালারাও খেত। ওরা মানে আমাদেরটা দিয়ে চলতো। খালারা কি একই বাড়িতে থাকতো? হ্যাঁ, একই বাড়িতে থাকতো। মানে আমার বাবা ঘর জামাই ছিল, ও আচ্ছা। সেই হিসেবে মানে খালাটা যখন ঘর ছাড়তে হবে আর কোথায় যাব, মেজো খালার সাথেই থাকতাম। একটা ঘরের কোনাতে আমাদেরকে থাকতে দিত। তো দেখা গেল যে কিছুদিন দিল, কিছুদিন দিল না। এখন আর কিছু করার নাই, আমরা কিভাবে চলবো? আমরা 3 বোনই ভিক্ষা করতে লাগলাম। বাবা তো আসে নাই। তো বাসায় বাসায় বাড়িতে বাড়িতে গিয়ে ভিক্ষা করাটা, মানুষের থেকে খুঁজাটা খুব লজ্জা লাগতো। কখনো তো করিনি, এর থেকে কখনো খুঁজি নেই। তো বড় বোনটা খুঁজতো, খুঁজে কেউ চাল দিত, কেউ টাকা দিত, 1 টাকা দিত, 4 আনা দিত, 8 আনা দিত, এরকম দিত। ওইখান থেকে কিছু টাকা আমার বোনের রেখে দিত, সব টাকা খেত না। বাবা আসলে বাবাকে দিবে, সেই জন্য 40 দিন এরকম করতে লাগলাম। 40 দিন পরে বাবা আসলো। 40 দিন পরে বাবা এসে দেখলো যে মাও মারা গেছে, ভাইও মারা গেছে, কেউ নাই। আমরা ওখানে থাকতেছি। যখন যেদিন বাবা পাড়া দিল বাড়িতে, সেদিন আমি দা নিয়ে ছুটছি বাবাকে মারি ফেলার জন্য, যে তোমার জন্য আমার মা মারা গেছে, তোমার জন্য আমার ভাই মারা গেছে, তুমি থাকলে হয়তো মরতো না, তুমি থাকলে হয়তো বাড়িতে বাড়িতে বাসায় বাসায় কি আমার ভিক্ষা করতে হতো না, তোমার জন্য মারা গেছে, কেউ আমাকে ধরে রাখতে পারতেছে না, আমি মারিয়ে ফেলবো তোমাকে, আমি রাখবো না। সবাই অবাক হয়ে গেছে সেদিন আমার এই সাহসটা দেখে, কেন আমি বাবাকে দানে কুবাই ছুটছি। কেউ যদি না ধরতো সত্যি বাবাকে মেরেই ফেলতাম সেদিন আমি। এরকম পর্যায়ে চলে গেছি। সবাই বুঝ দিল, মাও নাই, এখন বাপ যখন আসছে বাপকে বুকে টেনে নে, বাপই তোদেরকে দেখবে। তো কয়েকটা দিন বাবা বলল বিয়ে করবে না, এটা বললো যে তোদেরকে নিয়ে থাকবো। যখন 2টা মাস পার হলো, 40 দিন তো চলে গেল, 2টা মাসের ভিতর বাবা বললো আবার বিবাহ করবে। আচ্ছা, তো মা শখ করে আমার বড় বোনকে একটা নাকফুল দিছিল, ওই বড় বোনের নাকফুলটা খুলে বাবা আবার 2য় বিবাহ করলো। আচ্ছা। কিছুদিন যাওয়ার পরে ওই সৎ মাটা খুব অত্যাচার করতে লাগলো, যে ভাত রান্না করতো, ভাত রান্না করে নিজেই খেয়ে ফেলতো, দেখছি আবার 2 রাই সুন্দর করে রেখে দিত, আমাদেরকে দিত না। আচ্ছা। তো খিদে সহ্য করতে পারতাম না, তো বলতাম কি রে আমাদেরকে ভাত দাও না কেন, এটা বললে আরো এমন ভাবে একটা কিল মারতো যার বলার ক্ষমতা সেটা থাকতো না, এরকম করতে লাগলো। তো বাবাকে বলতে মানা করতো, বাবাকে বললে যে বাবা মারবে, বকা দিবে, সেই জন্য মানা করতো। বাবাকে বলতাম না, ভয়ে, মায়ের ভয়ে বলতাম না। এমন একটা দিন আসলো যে শাক রান্না করছে, তো একটা কাঁচামরিচ গাছের থেকে আমাকে বললো কাঁচামরিচ আনার জন্য, 2টা কাঁচামরিচ নিয়ে আসো, আমার সৎমা খাবে, আমি খাবো। এখন যখন 2টা কাঁচামরিচ দেখলাম, আমার ছোট বোনটা বললো যে ও খাবে। আচ্ছা। এখন বলতেছে তুমি ছোট, তুমি কাঁচামরিচ খাইতে পারবে না, ও বলতেছে না আমি খাবো। এখন আমাকে বলতেছে গাছে যতগুলি মরিচ আছে সবগুলি নিয়ে আসো। তো আমি তো বুঝতে পারিনি মরিচগুলি কি করবে। যখন আমি সব মরিচগুলি নিয়ে আসলাম, আমার হাতে যতগুলি আসছে সেই মরিচগুলি বললো যে আমার ছোট বোনকে খাওয়ার জন্য। সবগুলো খেতে হবে ছোট সবগুলি, বোনকে? হ্যাঁ, সবগুলোর মুখের ভিতর ঢুকাই দিল, একটা হাতে লাঠি নিল, সব খেতেই হবে। যখন ও কালো ছিল আমার মার মতো, যখন মরিচগুলি মুখে দিল, ওর মুখটা ফুলে 3টা মুখের মতো হয়ে গেল, ওর মুখ দেখা যাচ্ছে না, মানে কাঁচা মরিচের ঝালে এরকম হয়ে গেছে, জিব্বাটা ফুলে এত বড় হয়ে গেছে। এখন কি করবে, সৎমা তার কিছু বলার নাই, মরিচ তো খেয়ে ফেলছে, ওর তো ক্ষতি হয়ে গেছে। এখন মানা করতেছে বাবাকে না বলার জন্য। এখন আমি ছোট বোনকে নিয়ে নদীর পাড়ে বসে আছি, বাবা কখন আসবে, বাবাকে বলবো।
গাছের থেকে রস পেরে ওকে খাওয়াইছি ওর ঝালটা কমানোর জন্য। দেখি বাবা আসছে, বাবা এসে সেই কারণে আমার সৎমাকে অনেক মারধর করছে। আচ্ছা, অনেক মারধর করার পরে সৎমা আমার বাবাকে কেস করে দিছে। কেস করে দিচ্ছেন? হ্যাঁ, আচ্ছা। ওনাকে কেন মারা হয়েছে এই কেসের জন্য আমার বাবাকে জেলে ধরে নিয়ে গেছে। এই কেসের জন্য আপনার বাবাকে জেলে যেতে হলো? হ্যাঁ, জেলে হতে হলো। 2 মাস ছিল আমার বাবা জেলে। কারণ বাবাকে ছুটানোর জন্য আবার লঞ্চে লঞ্চে বাড়ি বাড়ি 3 বোন আবার ভিক্ষা করতে লাগলাম। আর আপনার সৎমা কি বাড়িতে থাকলো? বাড়িতে না, সৎমা ওনার বাপের বাড়িতে চলে গেছে কেস করার পরে। আচ্ছা, বাবাকে কিভাবে ছুটাবো, কেউ তো নাই। বাবা যদি পাশে না থাকে আমরা কোথায় যাব? তো আবার ভিক্ষা করতে লাগলাম। ভিক্ষা করার টাকা দিয়ে ওই যেখানে কেস করছে সেখানে গেলাম, সেখানে গিয়ে বাবাকে ছুটালাম। বাবাকে ছুটানোর পরে সৎমাকে নিয়ে আবার ঘরে আসলাম। আচ্ছা। বাড়িতে আসার পরে ঠিক ওই 1 মাস পরেই চট্টগ্রামে চলে আসি। সৎমাকে নিয়ে কি আপনারা আসলেন? হ্যাঁ, কেন বাবাকে বাঁচাতে হলে সৎমাকে আগে আনতে হবে, আচ্ছা। নাহলে বাবাকে তো ছাড়বে না। কোনো অনুশোচনা বা কোনো ভুল করেছে এমন কোনো বোধ ছিল না আপনার সৎমার মধ্যে? না, ছিল না। কেন এটা মানে ওর বলতে হয়েছে যে আমার বোনকে মরিচ খাওয়ায় নাই, সেটা আমাদের অস্বীকার করতে হয়েছে। আচ্ছা, যে আমাদেরকে কোনো অত্যাচার করে নাই, আমাদেরকে খুব ভালোবাসে, সেই কথাটা স্বীকার করতে হয়েছে। তো যখন নিয়ে আসলাম, বাবা বললো যে এখানে থাকবো না, চট্টগ্রামে চলে যাব। তো নিয়ে আসলো চট্টগ্রামে। আমরা তো ছোট, কোনো কাজ করতে পারবো না। বাবা রিক্সা চালাতো, আমরা ঘরে থাকতাম। কয়েকটা দিন সুখে ছিলাম। দেখা গেল যে বাবা সৎমাকে নিয়ে ছোট বোনকে নিয়ে বাড়িতে চলে গেল। আচ্ছা। ছিলাম আমরা শুধু 2 বোন। 2 বোনের ভিতর বোনটাকে কিছুদিন পরে চাকরিতে জয়েন করালো গার্মেন্টসে। তখন আমার বোনে ফুরুক ফরাতে গার্মেন্টসে চাকরি জয়েন করলো। আমি রান্না করতেছি ঘরে, আচ্ছা। বড়াপু চাকরি করতেছে। বাবা প্রতি মাসে এসে ওই অর্ধেক টাকাটা নিয়ে যেত, আর অর্ধেক টাকাটা দিয়ে যেত 2 বোনের জন্য, শুধু খানার টাকাটা, আরগুলি সব নিয়ে যেত। ওই তখন বেতন কত ছিল, 500 টাকা না 1000 টাকা, তার বেশি না। যখন একটু বুঝের হলাম, আমি একটু বড় হলাম, তখন আমাকে একটা বাসায় কাজে দিয়ে ফেললো। চট্টগ্রাম থেকে আমাকে ঢাকা পাঠানো হলো। ওখানে 1 বছর চাকরি করলাম, বাসায় কাজ করলাম। বাসায় কাজ করার পর আমার বোন তো ওখানেই আছে। কাজ করার পরে আবার চট্টগ্রামে নিয়ে আসলো। আনার পরে আবার আমাকে 2 বোনের সাথে একই জায়গায় চাকরিতে জয়েন করালো। আচ্ছা। তো আমি একটু সুন্দরের কারণে সবাই আমার দিকে চোখ দিত, খারাপ নজর দেখতো। কাজের জায়গায়? কাজের জায়গায়, বাইরেও। আচ্ছা। তো আমি কোথায় যাব? বড় বোনটা বললো তুই কি সুন্দর, তোর থেকে তো সুন্দর মেয়ে আরো আছে, তোর দিকে কেন এত খারাপ চোখে তাকায়, তোকে নিয়ে আমি কোথায় যাব? তখন দেখেন আবার বাসার কাজে পাঠাই দিল আমাকে। আচ্ছা। বোনটা চাকরি করতেছে, যখন বাসার কাজে আবার পাঠাই দেওয়া হলো। এবারও কি ঢাকায়? হ্যাঁ, ঢাকায়, একই জায়গায়, একই বাড়িতে। তো ওই জায়গাটা যাওয়ার আগে বোনের বিয়ে হয়ে গেল। আমি ওকে ঢাকাতে আছি, বোনের বিয়ে হয়ে গেল, আমি জানি নাই। বিয়েটা কে দিল? বাবা? বাবা মানে পছন্দ করছে বোনে, বাড়িতে নিয়ে গেছে। আচ্ছা। পরে বাবাই বিবাহ দিছে। দেওয়ার পরে তো বোন স্বামীর সাথেই আছে, আমি তো বাসায় কাজ করতেছি। যখন একটু আমার বুঝ হলো যে বাসায় কাজ করতেছি, সে আমাকে খারাপ নজরে দেখলো। আচ্ছা। সেটা তো আমি বুঝতেছি না, তখন আমি সাবালক হইনি। কিন্তু ওই যে আন্টিটা, সে বুঝতে পারলো। আন্টিটা বলতে? আন্টি যার ঘরে কাজ করতাম, আচ্ছা। সে বলতেছে এই মেয়েকে তো আমি ঘরে রাখতে পারবো না, এই মেয়েকে দিয়ে দিতে হবে। 2 বছর চাকরি করলাম, ওখানে বাসায় কাজ করলাম। ওখান থেকে আবার নিয়ে আসলো চট্টগ্রামে। আচ্ছা। আনার পরে বললো তুমি যেখানে খুশি চলে যাও, আমাদের বাসায় আর থাকতে পারবে না, আমি নিতে পারবো না। তো আমি কোথায় যাবো? আমার হাতে তখন 3000 টাকা দিল। এসে দেখলাম যে বোন নাই, বোন শ্বশুর বাড়িতে চলে গেছে। এখন আমি কার কাছে যাব? বোন বলতে কি আপনার ইমিডিয়েট বড়টা? হ্যাঁ, আমার বড়টা। ওর বয়স কত হয়েছিল তখন? তখন 15 হবে, মানে তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছে। বাল্য বিবাহ? হ্যাঁ, বাল্য বিবাহ হয়ে গেছে। ও শ্বশুর বাড়িতে চলে গেছে। ওর শ্বশুর বাড়ি আমি চিনি না, কোনো ঠিকানা আমার কাছে নেই। ওর শ্বশুর বাড়িতে যাইতে পারবো না, বাড়িতে যাওয়ার সাহস পাচ্ছি না। চাকরিটা ধরতে গেলে তো আমার কেউ কাছে থাকতে হবে, আমি কার কাছে থাকবো? একটা পরিচিত মেয়ের কাছে গেলাম, আচ্ছা, বান্ধবীর মতো, যে আমাকে একটু তোমাদের কাছে কিছুদিন থাকতে দাও। তো ওই যে আমাকে 3000 টাকা দিল, এই টাকাটা কি করলাম, ওদের হাতে তুলে দিলাম। আচ্ছা। টাকার প্রতি কোনো কিছুর প্রতি আমার কোনো লোভ ছিল না। আমি যখন টাকাটা ওদের হাতে দিলাম, ওরা সিদ্ধান্ত নিল যে ওদের বড় ভাইয়ের সাথে আমাকে বিয়ে দিবে। কিন্তু ওর ভাই বিবাহিত, বউ কাছে নাই, বউ বাড়িতে, কিন্তু ওনার কাছে আমাকে বিয়ে দিবে। তখন তো আমি বিয়ের সম্বন্ধে কিছু বুঝি না, কেন আমার বাবা মাকে যখন অত্যাচার করতো সেটা যখন দেখতাম, ওইটার কারণে আমি ছেলেদেরকে খুব ঘৃণা করতাম।
যে সব ছেলেরা মনে হয় বিয়ে করে সন্তানের জন্য, ছেলের জন্য এরকম মারধর করে অথবা আবার বিয়ে করতে চায়, এটা সবসময় আমার মাথায় থাকতো। এটাই হয়, কারণ কোমলমতি শিশু তার সামনে যা হতে দেখে, হ্যাঁ, এটা সবসময় আমি ভাবতাম। সেটাই বিশ্বাস করে তারা। হ্যাঁ, তখন ওরা জোর করে আমাকে 1 মাস পরে ওনার সাথে আমাকে বিয়ে দিল। আচ্ছা, তখন আমি বিয়ে মানে সম্বন্ধে কিছু বুঝি না, লাল একটা শাড়ি পরে আমাকে সেদিন হুজুর একটা ডেকে যে এরকম বলো, কবুল বলো, মানে বিয়ে হয়ে গেল। তো বিয়ে হওয়ার পরে যখন এক ঘরে দেওয়া হয়, উনি আমার হাত ধরতেছে, ওনার শাড়ি ধরতেছে, আমার শাড়ি ধরতেছে কেন, আমার হাত ধরতেছে কেন, ওনাকে আমি মানা করতেছি, শুনতেছে না। যখন শাড়িটা নিয়ে ফেললো, তো আমি টয়লেটের ভিতরে লুকায় আছি। এক সময় দেখা গেল যে কয়টা বাচ্চা আমি জানি না, লোকটার ঘুম এসে গেছে। আমার যে শাড়ি পেটিকুট গুলি খুলে একটা সিরা জামা পরে আমি ওখান থেকে পালাই। আচ্ছা, পালাই মানে রাত্রে হাঁটা শুরু করি। কোন দিকে যাচ্ছে, কোথায় যাচ্ছে জানি না, হাঁটতেছি রাত্রে, একা একা হাঁটতেছি আমি, ভয় পাচ্ছি না, একা একা হাঁটে যাচ্ছি। যাওয়ার পর একটা দারোয়ান, মানে ওদের পরিচিত, এই দারোয়ানের সামনে আমি পড়লাম যে তুমি তো ওদের বাড়িতে ছিলে, তুমি এখানে রাস্তা হাঁটতেছো কেন এত রাত্রে? যে ভাই এই ঘটনা হয়ে গেছে আমার উপরে, আমি ওদের কাছ থেকে লুকায় চলে আসছি। ওর পায়ে পড়লাম যে তুমি আমাকে একটু থাকার জন্য আশ্রয় দাও, যে কোনো একটা ভালো জায়গায়, আমি ওখানে আর ফিরে যেতে চাই না। বলে ঠিক আছে, আমার কাছে থাকো। উনি সকাল পর্যন্ত ওনার কাছে আমাকে বসায় রাখলো। যখন সকাল হলো, ওনার পরিচিত একজনের কাছে আমাকে নিয়ে গেল। তো বললো যে এই মেয়েটাকে একটা আশ্রয়ের প্রয়োজন, এই মেয়েটাকে তোমাদের কাছে রাখো, মেয়েটা খুবই ভালো। যার কাছে নিয়ে গেল তার একটা মেয়ে একটা ছেলে। আচ্ছা, তো বললো ঠিক আছে, আমার মেয়ের মতো করে ওকে রাখবো। উনি বললো আমার পরিচিত। ওখানে রাখার পরে যখন আমি ওইখানে 1 মাস 2 মাস ছিলাম, থাকার পরে ওরা সিদ্ধান্ত নিল ওনাদের ছেলের সাথে আমার বিয়ে করাবে। আচ্ছা, ওরা তো জানতো না যে ওখানে আমার বাল্য বিবাহ হয়ে গেছে। যখন ওরা বিয়ে ঠিক করে ফেললো ওনাদের ছেলের সাথে, যে আমাকে নিয়ে আসছে সে বললো যে ওর বিয়ে হয়ে গেছে। আচ্ছা, এটা বলার পর ওরা দূরে সরে গেল, যে যখন মেয়ের বিয়ে হয়ে গেছে এর সাথে আমার একটা ছেলের বিবাহ কিভাবে দিব। এটা বলার পরে আমাকে একটা চাকরি দিল আচ্ছা, নিয়ে, যে তুমি এখানে চাকরি করো, আমার কাছে থাকো। চাকরিটা দিল কারা? যাদের কাছে থাকতাম ওরাই? ওরাই দিল। আচ্ছা, প্রথম যখন করতে গেলাম তখন দেখা গেল সাগর নামের ছেলেটা, সে সবসময় আমাকে ফলো করতো ওই চাকরির জায়গায়, চাকরির জায়গায়, যে আমি কোথায় যাচ্ছি, কি করতেছি, কি খাচ্ছি, সবসময় ফলো করতে লাগলো। আমি জানতাম না। 3 মাস চাকরি করলাম, 3 মাসে আমাকে ফলো করতে লাগলো। তো দেখা গেল যে হঠাৎ করে একদিন আমার সামনে এসে দাঁড়ালো, দাঁড়ায় বললো যে তোমার বাড়ি কোথায়, তুমি কোথায় থাকো, কার কাছে থাকো, কিন্তু সব জানে কোথায় থাকি। তারপরে জিজ্ঞাসা করতেছে যে আমি তোমাকে কেন বলবো আমি কোথায় থাকি, তোমাকে বলার তো কোনো দরকার নেই, তোমাকে আমি চিনি না, তুমি আমাকে চিনো না, আমি তোমাকে চিনি, আমি তোমার সাথে কাজ করি। যখন মাছ ফিশারি চাকরি করা হয় তখন হাতে মোজা, মুখে থাকে মোজা, শুধু চোখ দুটোটা দেখা যায়, আচ্ছা। আর কিছু দেখা যায় না। তখন আমি চিনতাম না যে এই ছেলেটাই আমার পাশে কাজ করতো, সাগর নামের ছেলেটা। যে বললো যে আমি তোমাকে বিয়ে করব, যে আমি বিয়ে করব না। কেন করবে না? যে আমি বিয়ে করব না, কেন করব বিয়ে তোমাকে? আমি আমার বিয়ের বয়সই হয় নাই, আমি ছেলেদেরকে আমি পছন্দ করি না। কেন করো না? যে সব ছেলেরাই এরকম, বিয়ে করে ছেলে না হলে মারধর করে, আবার একটা বিয়ে করতে চায়, এরকম করতে লাগলাম। তো বললো আসলে তোমার এটা ভুল ধারণা, সব ছেলেরা তার এক না, আমি তোমাকে খুব পছন্দ করি, তোমাকে বিয়ে করতে চাই। আর তাহলে আমি যে বাসায় থাকি সে বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যাও, যদি তোমার বিয়ে করতে ইচ্ছে হয়। তো উনি কি করলো, 4-5টা লোক নিয়ে ওনার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গেল। আচ্ছা, নিয়ে যাওয়ার পরে ওনারা বলতেছে যে ঠিক আছে, যদি তুমি বিয়ে করতে চাও তোমার গার্জিয়ান নিয়ে আসো। আপনাকে বললো নাকি ওই ছেলেটাকে বললো? ওই ছেলেটাকে বললো। আচ্ছা, তো বলার পরে উনি বললো যে না, আমি কোনো গার্জিয়ান নিয়ে আসতে পারবো না, আমি বিয়ে করব। যে গার্জিয়ান ছাড়া বিয়ে দিলে মেয়েটা নিশ্চিত কি, তুমি আজকে বিয়ে করে কালকে তো তুমি ওকে ফেলে চলে যেতে পারো। রাইট, হ্যাঁ, একটা সন্তান হলো, এক সন্তানের মা করে তুমি চলেও যেতে পারো, তার গ্যারান্টি কি? আমরা আছি, তুমি যে কোনো একটা তোমার গার্জিয়ান নিয়ে আসো, মা অথবা বাপ, কাউকে নিয়ে আসো। আচ্ছা। ওর বাপ ছিল না, শুধু মা ছিল, ওরা 1 ভাই 1 বোন। তখন বললো যে না, কোনো গার্জিয়ান আনতে পারবে না, ওকে আমার কাছে বিয়ে দিতে হবে। ওরা বললো না, এভাবে বিয়ে দিব না। তো বন্ধুদেরকে নিয়ে অনেক বিভ্রান্ত করতে লাগলো আমাকে, বললো ঘুরতে যাও, বললো ওখানে যাও, কিন্তু আমাকে কোনোভাবে কোনো জায়গায় নিতে পারতো না, আচ্ছা, আমি যেতাম না।
তো এরকম বলার পরে ওদের কাছে গিয়ে ডাইরেক্ট বললো যে এই মেয়েকে আমার কাছে বিয়ে না দাও, তোমাদের তো ক্ষতি করব, এই মেয়েকে নিয়ে এমন অবস্থা করব যে কোনো ছেলেই বিয়ে করবে না। প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি। লতা রয়েছে আমাদের সাথে আজকে। জীবনের গল্প যে কত ভয়ঙ্কর হতে পারে তা আজকের গল্পটা শুনলে আপনি আবার নতুন করে উপলব্ধি করবেন। আর ওই কথাটাই বলতে চাই যে গল্পের পুরোটা সময় সাথে থাকুন, কারণ এতক্ষণ যারা আছেন তারা অনেকেই হয়তো বা মানে সেলফ মোটিভেশন বা সেলফ ইন্সপিরেশন যেটাকে বলে সেটা নিজেরাই করতে পারছেন। একটাই আপনাদের জন্য আমার অনুরোধ থাকবে, জীবনে অনেকেই হতাশ হয়ে যান অনেক কিছুতে, প্লিজ হতাশ হয়ে কোনো ভুল ডিসিশনে যাবেন না, কারণ আপনি হয়তো কষ্টে আছেন, আপনার চেয়ে অনেক অনেক বেশি কষ্টে কিন্তু আপনার আশেপাশে মানুষ আছে। আজকে গল্পের বিয়ে নিয়ে একটা ঝামেলা হচ্ছিল, যেখান থেকে আমরা বিরতিতে গিয়েছিলাম। দ্বিতীয় বিয়ে হবে কি হবে না আমরা জানি না, এবং তারপরে কি হবে সেটাও আমরা জানি না। সবকিছু লতার কাছ থেকে শুনছি। লতা তারপর তো বললো যে গার্জিয়ান নিয়ে আসো। তো বলতে লাগলো না, যা গার্জিয়ান আনতে আমি পারবো না, বিয়েটা আমার সাথেই দিতে হবে, নাহলে ওরও ক্ষতি করব তোমাদেরও ক্ষতি করব। এটা আমি শোনার পরে ওনার সাথে আমি সরাসরি দেখা করলাম যে যা বলা আমাকে বলো, কি করতে চাও তুমি, আমার জন্য তো ওদের ক্ষতি করতে পারো না। ওরা আমাকে মেয়ের মতো রাখছে, আশ্রয় দিছে আমাকে, সেই আশ্রয়টা যদি চলে যায়, বড় বোনের বিয়ে হয়ে গেছে, বাবা বাড়িতে চলে গেছে, এখন আমি একা, আমি কোথায় যাব? আমার তো একটা থাকার জায়গার প্রয়োজন, নাইলে তো আমাকে সবে ছিঁড়ে বিড়ে খেয়ে ফেলবে, আমার তো যাওয়ার কোনো জায়গা নেই। এটা বলার পরে মানে সামনাসামনি যখন দাঁড়ালাম, ওই কথাগুলি বললাম যে তুমি কি চাও, যে আমি তোমাকে বিয়ে করতে চাই। আমাকে সরাসরি এই কথাটা বললো, তুমি যে আমাকে বিয়ে করতে চাও, তুমি কি দেখে তুমি আমাকে বিয়ে করতে চাও? আমার তো কোনো টাকা নাই, পয়সা নাই, কোনো আমি সুন্দরও না, তো কেন বিয়ে করতে চাও আমাকে? না তোমাকে ভালো লাগছে, তোমাকে আমি বিয়ে করব। আমি একটা ফকিরি মেয়ে, আমার বাবা রিক্সা চালায়, আমার বাবা তোমাকে একটা সুতাও দিতে পারবে না। তখন ওর বিয়ের বয়স উপযুক্ত, কিন্তু আমি ছিলাম না। কিন্তু ও প্রতিবাদটা আমি করে যাচ্ছে ওর সাথে। ও বলতেছে তুমি যা বলবে তাই শুনবো। আমি দেখো, আমার একটা বিয়ে হয়েছিল, ওখান থেকে আমি পালাই আসছি, তো যে মেয়েটার বিয়ে হয়েছে সেই মেয়েটাকে তুমি কেন বিয়ে করবে? ছোটবেলার থেকে আমি ভিক্ষা করছি, আমি ভিখারির মেয়ে, এটা শুনে কি তুমি আমাকে বিয়ে করবে? তো বলতেছে তোমার একটা না, তোমার যদি 10টা বিয়ে হয় তো তোমাকে আমি বিয়ে করব। আপনাকে এত ভালো লাগলো তার কারণ? তার কারণ বলতো সব সময় মেয়েদের প্রতি একটা আকর্ষণ ছিল, আচ্ছা, যেটাকে সুন্দর লাগতো ওর চোখে, সেটার প্রতি ওর আকর্ষণ ছিল। তখন তো আমি বুঝতাম না, সেটা বুঝতে আমার একটু সময় লাগছে। আচ্ছা, তো এটা বলার পরে বল না, আমি তোমাকে তারপরে বিয়ে করব। যে ঠিক আছে, তুমি যদি আমাকে বিয়ে করো, যে আমার যে বিয়ে হয়েছিল প্রথম, এই কথাটা তুমি যতদিন বেঁচে থাকবে, আমার অথবা সন্তান হবে বিয়ের পরে, তাদেরকে অথবা শ্বশুর বাড়ির কেউকে তুমি কথাটা বলতে পারবে না যে আমার বিয়ে হয়েছিল। ও আমাকে ওয়াদা করছিল ও কথাটা বলবে না। সে বলার পরে আমি বিয়েতে রাজি হয়ে যাই। আচ্ছা, শুধু ওদের ক্ষতি করবে সেই জন্য, যারা আমাকে আশ্রয় দিলে, মেয়ের মতো রাখলো, ভালোবাসা দিল, তাদের ক্ষতি হবে ভেবে আমি ওকে বিয়ে করতে রাজি হয়ে যাই। আচ্ছা, যেমন ওর কয়েকটা বন্ধু থাকে, বন্ধুর বাড়িতে মানে ঘরে নিয়ে মসজিদের থেকে হুজুর ডেকে আমার বিয়েটা হয়, রেজিস্ট্রি করা হয় না, শুধু হুজুর ডেকে কবুল বলে বিয়েটা করা হয়। আচ্ছা, ওই বিয়েটা ওদিন হওয়ার পরে 1 তারিখে বিয়ে হয়। ওই 1 তারিখে বিয়ের থেকে মানে আমি ওর কাছে আর যাই না, ওর সাথে আর কোনো আমার যোগাযোগ নাই, কিন্তু বিয়ে হয়ে গেছে, দূরে দূরে আছে, কিন্তু চাকরি করতেছি। আচ্ছা, চাকরির অবস্থায় ওর কাছে আমি যাইতেছি, কিন্তু বিয়ে করছো আবার কি? বিয়ে করলে যে একসাথে থাকতে হয় স্বামী স্ত্রী, সেটা আমি বুঝতাম না। এটা বলার পরে যখন 1 তারিখে বিয়ে হলো, 16 ডিসেম্বর, ঠিক 16 তারিখে ও আমাকে জোর করে একটা ঘর ভাড়া নিয়ে ওখানে আমাকে নিয়ে গেল। আচ্ছা, যে তুমি আমার বউ, আমার কাছে থাকতেই হবে, তুমি আর কোথাও থাকতে পারবে না। বিয়ে যা হলো, যাদের ঘরে আমি থাকতাম ওরা জানতো না যে ওর সাথে আমার বিয়ে হয়ে গেছে, কিন্তু ওরা তো চাইছিলাম একটা ভবিষ্যৎ সুন্দর, সেটা জানি মোকাবিলা করতে পারি, সেই জন্য ওরা একটা গার্জিয়ান নিয়ে আমাকে বিয়েটা দেওয়ার ইচ্ছে ছিল। সেই ইচ্ছেটা ওদের পূর্ণ হলো না, আমার কপালও ছিল না। আচ্ছা, তো ওই দিনে 16 ডিসেম্বর আমি ওর কাছে চলে আসি। ও দেখা গেল যে একটা শাড়ি কিনলো, একটা ব্যালান্স নিয়ে আসলো, যেগুলি পর ছোট একটা ঘর, চারপাশে দেওয়াল দেওয়া, তো ঘরে আমাকে পড়তে বললো, আমি পড়লাম, পরে বসে আছি, কোনো ডেক্সি নাই, পাতিল নাই, কোনো খাবার নাই, কিচ্ছু নাই। ও দোকানে গিয়ে আমার জন্য একটা বাটিতে করে একটা ডিম আর ভাত নিয়ে আসলো। আচ্ছা, তো আমি খাচ্ছি না, আমাকে জোর করে নিজে হাতে আমাকে খাওয়াই দিল। তো ভাত খাওয়ার পরে যে দেখা গেল যে ও আমার হাত ধরতে চাচ্ছে, আমার শাড়ি ধরতে চাচ্ছে, কি রে তুমি বিয়ে করছো, ঠিক আছে তুমি তোমার জায়গায় থাকো, আমি আমার জায়গায় থাকি,
হ্যাঁ, তো বলে বিয়ে করলে এভাবে থাকে না। তো এভাবে থাকে না, কিভাবে থাকে? ওই একই ঘটনা আপনার সাথে আবার ঘটলো, আপনি আবার আতঙ্কিত হচ্ছেন? হ্যাঁ, সেটা মানে ভয় পাচ্ছি। শুধু আমার মাকে যে মারতেছে আমার বাবা, ওটা আমার চোখে চোখে ভাসতেছে। ভাসতেছে। এরকম এক পর্যায়ে দেখা গেল যে আমিও কান্না করতেছি, ও কান্না করতেছে। ওর কান্নাটা আমার খুব খারাপ লাগতেছে, যে আমার সামনে একটা ছেলে কান্না করতেছে এভাবে, আমার খুব খারাপ লাগে। কান্না করতে করতে খুব দুর্বল হয়ে পড়ছি আমি। আচ্ছা, দুর্বল হয়ে পড়া যে স্বামী স্ত্রীর যে মিলনটা হয়ে থাকে তারপরেই ঘটছে ওর সাথে। কিন্তু তখন যে আমার আসলে যে বয়সটা থাকে বিয়ের, সেই বয়সটা তখন আমার ছিল না। মানে আমার এত সমস্যা হয়েছিল যে তখন যে সকালবেলা আমি 5 ঘন্টার মতো অজ্ঞান ছিলাম। মানে বিয়ের পরে স্বামী স্ত্রীর যে একটা, হ্যাঁ, মিলন ঘটার পরে আচ্ছা। 5 ঘন্টা আমি অজ্ঞান ছিলাম। ডাক্তার এনে আমাকে স্যালাইন দিয়ে আমাকে হুশ করা হয়। আচ্ছা বলেন তো ওই সময় বয়স কত ছিল আপনার? তখন 11-12 বছর হয় 11-12 বছর বয়স তখন আপনার? হ্যাঁ। কি পাশবিক! এরকম। 11-12 বছর বয়স্ক একটা মেয়েকে বিয়ে করলো এবং কি নির্যাতনটা করলো, 5 ঘন্টা সে জ্ঞানহীন থাকলো। তো স্যালাইন দিল, স্যালাইন দেওয়ার পরে মহিলা ডাক্তার আনছে। মহিলা ডাক্তার এনে বলে যে তুমি ওকে বিয়ে করছো, তুমি ওনার স্বামী? বলতেছে হ্যাঁ। যে তুমি যে ও একটা ছোট মেয়ে, ওকে তুমি বিয়ে করছো, যদি পুলিশে জানে তোমাকে তো ধরে নিয়ে যাবে। তার মধ্যে ওকে এমন অবস্থা করছো, ও তো উঠে দাঁড়াতেও পারতেছে না। তুমি তো একটা আপেল একসাথে খেয়ে ফেলতে চাইছো, যে আপেলটা রেখে রেখে খাবে সেটা তো তুমি ভাবো না। ও খুব তখন লজ্জা পাইছে। লজ্জা পাওয়ার পরে মানে খুব আমাকে যত্নে রাখছে। আচ্ছা কয়েকটা মাস আমাকে খুব যত্নে রাখছে। চাকরিটাও ছেড়ে দিতে বলছে। আচ্ছা। চাকরিটাও ছেড়ে দিলাম। ভাড়ার ঘরে ঠিক 5 মাস ছিলাম। 5 মাসে 3 মাসের মধ্যে আমার সন্তান গর্ভে এসে যায়। এই আমার 11 বড় বছর সন্তান। 11 বছর বয়সে? হ্যাঁ, বড় সন্তানটা। আচ্ছা, আগের যে বিয়েটা হয়েছিল সেখান থেকে কোনো খোঁজ খবর আপনার জন্য করেনি তারা? খোঁজ অনেক করছে, হয়তো বা আমাকে পায় নাই, আচ্ছা। এটা আর কি। কিন্তু সবসময় লুকাই থাকতাম, আতঙ্কে থাকতাম। এই বুঝে আমাকে দেখে ফেলে, এই বুঝে আমাকে ধরে ফেলতেছে, এই বুঝে আমাকে নিয়ে যাইতেছে। এটা তো খুব আতঙ্কেতে আমি থাকতাম। খুশি মনের ভিতর থাকতো, সেটা আমার কখনো থাকতো না। খুব শান্তিতে দিনগুলি কাটতে লাগলো। তো আস্তে আস্তে ওকে আমি ভালোবাসতে শুরু করলাম। আচ্ছা। ওর প্রতি যে ভালোবাসে, যে টানটা, ও না খেলে আমি খেতাম না। ও তো বা দেরি করে আসলে ওকে জ্বরে ধরে আমি কান্না করতাম, যে তুমি আমাকে ফেলে যাইও না, আমার ভয় করে, তুমি সবসময় আমার কাছেই থাকবে, বাইরে থাকবে না, এরকম বলতে লাগলাম। যখন আমার সন্তানটা আমার গর্ভে আসলো 3 মাস, তখন ভাড়ার ঘর থেকে আমার শ্বশুর বাড়িতে নিয়ে গেল। আচ্ছা। 5 মাসে, বিয়ের 5 মাসে শ্বশুর বাড়িতে নিয়ে গেল। শাশুড়ি চোখে দেখতো না, অন্ধ ছিল। সামান্য সামান্য আংশিক দেখতো, কোনো কাজ করতে পারতাম না। তো শাশুড়ি আমাকে মেনে নিল, একটা সন্তান বিয়ে করে ফেলছে, মেনে নিল। তো যে স্বাভাবিক যেটা হয়ে থাকে বাড়িওয়ালা, ওরা একটু করছে যে এই মেয়েটাকে বিয়ে করছে, ও তো লেখাপড়া জানে না, নামাজ কালাম জানে না, কিছুই জানার ছিল না। এই মেয়েটাকে বিয়ে করছে, এই মেয়েটাকে নিয়ে তুমি সুখে থাকবে, বলো ওকে নিয়ে আমি সুখে থাকবো। আমার সন্তানটা হলো। সন্তানটা হওয়ার ঠিক 1 বছর পরে আমার শাশুড়িটা মারা গেল। আচ্ছা। শাশুড়িটা আমাকে খুব ভালোবাসতো। শাশুড়ি কি বয়সের হ্যাঁ, কারণে? বয়স্ক ছিল। আচ্ছা ক্যান্সার হয়েছিল, ক্যান্সারের কারণে তাড়াতাড়ি মারা গেছে। আচ্ছা। আমাকে খুব ভালোবাসতো, ছেলের থেকেও বেশি আমাকে ভালোবাসতো। আমার শাশুড়ি মারা যায়, আমার দ্বিতীয় সন্তান আমার গর্ভে 2 মাস। আচ্ছা। আমার শাশুড়ি জানতো না। তো একে একে আমার ঘন ঘন 3টা সন্তান হয়ে গেছে। তো আমি ঘর থেকে এক পা কখনো বের হতাম না। আচ্ছা। ও যেটাই আনতো সেটাই খেতাম, অথবা কোনোদিন চাউলে আনতো না, রান্না করতাম না, উপাস থাকতাম। কিন্তু যে বাচ্চারা দুধ খেত, তখন আমার বুকটা ছিঁড়ে যেত, মানে চিনচিনে করে উঠতো। খালি পেটে বাচ্চাকে দুধ খাওয়াচ্ছি, আমার পেটে তো খানা নাই, বাচ্চাকে তো দুধ খাওয়াতেই হবে। এরকম একটা সিচুয়েশন যখন পড়লাম, তো ওকে বললাম যে ঠিক আছে, তুমি যখন এত ইনকাম করতে পারতেছো না, ঠিক আছে আমি কি ওর কাজ করি। একটা বাসায় যখন আমি কাজ করতে লাগলাম, মাসে আমাকে দিত কত 150 টাকা। আচ্ছা। 100 টাকা সকালে ধোয়া ফালা দিতাম, বিকালের ধোয়া ফালা দিতাম, 100 টাকা দিত, 150 টাকা দিত। ভাত থাকতো, তরকারি থাকতো, সেগুলি দিত। সেগুলি এনে স্বামীকে নিয়ে, সন্তানদেরকে নিয়ে খাওয়া শুরু করলাম। দেখি না, আর্থিক অবস্থা এমন দিকে যাচ্ছে যে আরো খারাপ দিকে যাচ্ছে। ওদের যেখানে ভাত লাগতো আমার আধা কেজি, ওখানে লাগতেছে 1 কেজি। আচ্ছা। হচ্ছে না। তখন দেখা যায় আমি নকশির ফুল করা শুরু করলাম। নকশি কাতার ডিজাইন করে করে ওগুলি নিজে কাপড় কিনে অথবা কে থেকে খুঁজে নিয়ে আসলাম, যে আমাকে আমি ফুল আঁকতে জানি। তো ওদেরকে খেতা সিলাইতাম, ওরা খেতার থেকে আমাকে 200 টাকা দিত, না 300 টাকা দিত। এরকম করতে লাগলাম। এরকম করতে করতে আমার 4 নাম্বার সন্তানটা আমার গর্ভে। আচ্ছা।
ঘন ঘন গর্ভ সন্তান জন্ম দেওয়ার কারণে আমার এমন অবস্থা হলো যে সন্তানটা যখন আমার আসছে গর্ভে, মানে আমার শরীর ফুলে গেছে, আচ্ছা, আমার পা আমার হাত ফুলে গেছে। আপনার 4 নম্বর সন্তান গর্ভে? হ্যাঁ, আমি হাঁটতে পারতেছি না, কোনো কাজ করতে পারতেছি না, এক গ্লাস পানি ঢেলে কিন্তু আমি খাইতে পারতেছি না। আপনার 3টি সন্তান যে আগের, হ্যাঁ। ওদের বয়সের পার্থক্য কত এক একজনের? এই 1.5 বছর 2 বছর আচ্ছা, এতটুকু পারত। এতটুকু সময় তো একটা মায়ের সেই শারীরিক মানে হ্যাঁ, গঠন থাকে না। বা শক্তিটা ফিরে আসে কথা না। আসলে তখন যে ওষুধ খেতে হয়, কোনো কিছু করতে হয়, এরকম কেউ আমাকে পরামর্শ দেয় না, আমি জানতামও না। আচ্ছা, সেই কারণে যখন আমার সন্তানটা গর্ভে এসে যায় তখন তো আমি কেউ বাসায় কাজও করতে পারতেছি না, কোনো কিছু করতে পারতেছি না, ঘরে থাকতে হতেছে। আমি বিছানায় শুতেও পারতেছি না, আমার পা ফুলে গেছে। 5টা মাস আমি চেয়ারে বসে বসে ঘুম গেছি। আচ্ছা, এই 5 মাস আমার স্বামীর থেকে আমি বিরত ছিলাম। তার ওই 3টা সন্তান যখন ছিল তখন ও এমন কোনো কাজ করতে বললে আমি কখনো না বলিনি, তুমি ভালো থাকলে আমি ভালো। যখন আমার সন্তানটা গর্ভে আসলো ওর থেকে আমি দূরে সরে গেছি। তবে আমি জানতাম যে আমি তো কালকে, আজকে না কালকে তো আমি ভালো হব, আমার স্বামী তো আমারই থাকবে, আর তো কেউ হবে না। তখন দেখা গেল যে আমার ধারণাটা ভুল ছিল। আচ্ছা, আমার স্বামীর প্রতি যে বিশ্বাসটা, যে ভালোবাসাটা, সেটা দিন কি দিন আমি ভুল বিশ্বাস করি সামনের দিকে চলে গেছি। আচ্ছা, কখনো কিরকম সেটা? খারাপের দিকে আমার স্বামীকে আমি দেখিনি। দেখেননি? হ্যাঁ, দেখি নাই, সবসময় ওকে ফেরেস্তার মতোই ভালোবাসতাম। ও হয়তো কখনো রাত্রে আসতো না, 1 দিন আসতো না, 2 দিন আসতো না, ওর জন্য অপেক্ষা করে বসে আসছে, ভাত খাবো, আসলো না, ভাতের জায়গায় রয়ে গেছে, কিন্তু আমার খাওয়া হলো না, স্বামী আসে না বলে খাইনি। যখন আমার সন্তানটা গর্ভে, ও বললো যে এটা ফেলে দাও। আচ্ছা, তো আমি বললাম যে আমি মরলে মরবো, যে দুনিয়াতে যে আসতেছে সে আসুক, তার কারণ যদি আমার মরতে হয় আমি মরবো, তারপর ওর কোনো ক্ষতি করব না। যে সন্তানটা আমার গর্ভে ছিল ঠিক একই ঘটনা আমার মার বেলায় যেটা ঘটছে সেটা একই বেলা আমার বেলায় ঘটতেছিল। যে কষ্টটা আমার মা পাইছে, ওষুধ পায় নাই, আচ্ছা। খাবার পায় নাই, একই সিস্টেমটা আমার বেলায় হচ্ছে। আপনার উপরে কি ভাত তোলা হতো, মারধর করা হতো? তখন মারধর করা হতো না, এমনি গালাগালি করা হতো। যখন ওর ইচ্ছাটা পূর্ণ করতে পারতেছি না আমি আমার শারীরিক অবস্থার কারণে, জি। তখন ও মানে গালাগালি করতো, এটা কখনো মারধর করতো না। তো যখন আমার সন্তানটা যখন হবে, মানে যখন আমাকে ডাক্তার কাছে নিয়ে গেল ডেলিভারি করার জন্য, তখন দেখলো যে আমার যে নাটটা গলায় পেঁচানো, আমার সন্তানের নাকটায় গলা পেঁচানো। যদি আমি ঘরে যদি আর 1 ঘন্টা থাকতাম, আর আধা ঘন্টা থাকতাম, আমার ছেলেটাও মারা যেত, আমিও মারা যেতাম। ছেলের নাকটা গলায় পেঁচানো মানে ঠিক বুঝিনি, মানে কিরকম ভাবে? ওইটা ডাক্তারে জানে যে নাভিটা, যে নাকটা, ওইটা গলায় পেঁচানো যেটা থাকে ওটা বনপৈতা বলা হয়। আচ্ছা, 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 গলায় যদি পেঁচানো থাকে, ওই যদি টান পড়ে ওই ফাঁসির মতো আচ্ছা, সন্তানটা গর্ভে মারা যাবে, উফ, এরকম ছিল। তাও তো আমি জানতাম না, সেই কারণে আমার হাত ফুলা, পা ফুলা। তখন কিন্তু আমি একটা ওষুধ খাইতে পারি নাই, আচ্ছা। আমি একটা ডিম কিনে খেতে পারি নাই, আমি একটা দুধ খেতে পারি নাই, এই অবস্থাতে গেছে। যখন সন্তানটা আমার হবে, এই দিন যখন আমাকে মেডিকেলে নিতে চায় নাই, তা আমি ওর পায়ে পড়লাম যে আমি বাঁচতে চাই আমার সন্তানদের জন্য। যখন আমরা ছোট ছিলাম, মা মারা গেছে, কত কষ্ট করছি সেটা জানি। সেই জন্য আল্লাহর কাছে সবসময় আমি বলতাম যে আল্লাহ, আমার ছেলে মেয়েদেরকে সামনে আমাকে কখনো মৃত্যু করো না। যে কষ্টগুলো আমরা করছি, হয়তো এই কষ্টগুলো আমার ছেলে মেয়েরা করতে পারে, এটা সবসময় আমার কল্পনার ভিতর থাকতো। ওটা কষ্ট করছি যখন যুবতী ছিলাম, সেটা সহ্য করতে পারছি। এখন যখন সন্তান হয়ে গেছে, এখন মার কথাটা বেশি বেশি মনে পড়তেছে। আমি যদি মরে যাই, আমার সন্তানদের কি করবে? আমরা তো ভিক্ষা করে খাইছি, আমার সন্তানরা মনে এরকম ভিক্ষা করবে, এরকম ভাতের মার খাবে, এটা আমার কল্পনাতে চলে আসতো। তো ডাক্তারে দেখলো যে সন্তানটা সুস্থ আছে, নিয়ে গেছে, আমাকে ফেলে রাখছে। আচ্ছা, হলো ছেলে। ছেলে হওয়ার পরেও খুব খুশি হয়ে গেল, ছেলে হলো। কিন্তু যখন ওই ছেলে হওয়ার আগে, যখন 5 মাস আমার কাছে আসতে পারেনি, তখন অন্য একটা মেয়ের সাথে ওর সম্পর্ক হলো। আচ্ছা, তখন আমি জানতাম না ওর যে সম্পর্কটা হলো, যে আপনার সাথে শারীরিক সম্পর্ক না হওয়াতে? হ্যাঁ, এটা হলো। এরকম হতে হতে যখন আমার ছোট ছেলের বয়স 2 বছর হয়ে গেল, তখন আমি বুঝতে পারলাম যে অন্য একটা মেয়ের সাথে ওর সম্পর্ক হয়ে কিভাবে গেল। আপনি বুঝলেন? ওই যে আমি অসুস্থ ছিলাম, ও আমার কাছে আসে না। এখন তো আমি সুস্থ, এখন কেন আমার কাছে আসতেছে না? ওকে, আগের মতো তো আমাকে দেখতেছে না, ভালোবাসতেছে না। ছেলে মেয়েদের জন্য আগেও যে ঘরে আসলে কিছু না কিছু হাতে করে নিয়ে আসতো, এখন তো নিয়ে আসতেছে না।
ও খালি হাতে আসতেছে, অথবা ছেলে মা বাবার কাছে গেলে লাথি মেরে ফেলে দিচ্ছে, আচ্ছা অথবা আমি গেলে আমাকে লাথি মারি ফেলে দিচ্ছে, তুই আমার কাছে কেন আসতেছে? অথবা মনে করতাম যে টাকা পয়সা নাই, অথবা এই কারণে কাজ পাচ্ছে না, এই কারণে এরকম করতেছে। এটা ভাবলাম, আমি আবার মানুষের বাসায় কাজ করা শুরু করলাম। আচ্ছা আমার ছেলের বয়স তখন 2 বছর, ছোটটা। ওগুলি স্কুলে পাঠাবার সময়টা আমি স্কুলে দিতে পারি নাই, কারণ যখন আমার হাত পা ফুলে গেছে তখন আমার মেয়েটা তখন ওই পানি এনে আমাকে খাওয়াইতো। ওই রান্না ঠিক আমার মার যে কাজটা আমি করছি সেই কাজটা আমার মেয়ে আমার জন্য করছে। আচ্ছা, প্রকৃতির কি নির্মম মানে ওই মেয়েটা আমার জন্য করছে। যখন 5 বছর বয়স আমার মেয়েটাকে স্কুলে দেওয়ার জন্য, ওর বয়সটা 10 হয়ে গেল, তারপর আমি স্কুলে দিতে পারি নাই। আচ্ছা আমার কাজটা করতে যখন ওর ভাই বোন ছোট ছোট, আমি মানুষের বাসায় কাজ করতে যাইতেছি, ভাই বোনদেরকে কে দেখবে? একা ঘর, শ্বশুর শাশুড়ি কেউ নাই, তখন ও দেখতো আমি মানুষের বাসায় কাজ করতে চাইতাম। এরকম করতে করতে দেখলাম যে না, হচ্ছে না। ওকে বললাম যে মানুষের বাসায় কাজ করতে হচ্ছে না, না আমি অন্য একটা চাকরি করি, আচ্ছা, তুমি অনুমতি দাও আমাকে। ও বলতেছে না, চাকরি করতে হবে না। মানে স্বামীর বেতনে পোষাতো না? হ্যাঁ, চাকরি করতে হবে না, ঘরেই থাকো। আমাকে বললো যে ঠিক আছে আমি ঘরে থাকি। দেখলাম যে না, আমি চাকরি না করলে বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করাতে পারবো না, আমার চাকরিটা করতেই হবে। তো ওকে বললাম যে আমি তোমাকে ছাড়া আমি কোনো ছেলেকে আর ভালোবাসি না, আর এরকম দিকে তাকাবো না। যদি কখনো আমার খারাপ দেখো তাহলে আমাকে বলে দিও যে তুমি কাজটা করছো যে খারাপ, অথবা আঙ্গুল তুলে তোমাকে একজন একটা খারাপ বলবে, সে কাজটা আমি করব না। এটা বলে আমি চাকরিতে জয়েন করলাম। আচ্ছা, গার্মেন্টসে জয়েন করলেন? হ্যাঁ, গার্মেন্টসে জয়েন করলাম। আচ্ছা, এখানে আমরা একটা বিরতি নিচ্ছি। প্রিয় শ্রোতা, আপনি শুনছেন ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920। লতা আছে আমাদের সাথে, চিটাগং থেকে সে এসেছে এবং তার এই যে ভয়াবহ জীবনের একটা গল্প সে আমাদের সামনে বলছে। এটার আরো কিছুটা অংশ বাকি আছে এবং সেই অংশগুলোতে আপনার জন্য অপেক্ষা করছে আরো ভয়ঙ্কর কিছু, এবং সেটা আপনার জন্য একটা লেসন, অবশ্যই একটা ইন্সপিরেশন হয়ে থাকবে আপনাদেরকে। যে দেখুন, এই পৃথিবী নির্মম বলি, কঠিন বলি, সবকিছু ঠিক আছে। আর আরেকটা ব্যাপার আমি বলি যে আপনি যখন এসেছেন এই পৃথিবীতে, আপনি কোনো এগ্রিমেন্ট পেপারে সাইন করে আসেননি যে আপনার সাথে শুধু আনন্দই ঘটবে বা আপনার সাথে শুধু কষ্টই ঘটবে। আমি যেটা এখানে বেশি করে বলতে চাই যে দেখুন, রিপিটেশন বা পুনরাবৃত্তি ঘটনার পৃথিবী যে ঘুরে ফিরে একটা জায়গায় এসে পড়ে, সেটা নমুনা কি দেখলেন? একটু পিছনে ফিরে যাচ্ছি। ওর মায়ের জন্য কিন্তু ফ্যান ভাত নিয়ে আসতো, মানে ভাতের মার যেটাকে বলে। একই ঘটনা ওর সাথে ঘটছে এখন, ওর সন্তানরা ওর জন্য এটা করলো। আমি একটু আপনাকে জানি আপনি কল্পনা করছেন যে ওর মা যখন মারা গেল, জিনিসটা আমার মানে আমি আমার ভিতর থেকে সরাতে পারছি না। আমি এতখানি ইনভলভ এই গল্পটার সাথে যে মায়ের কবর খোঁড়া হচ্ছে বিষণ্ণ একটা নদীর পার, ভরে উঠছে নদীর জলে সেই কবরটা। কি অদ্ভুত! সবকিছু মিলে একটা অদ্ভুত জীবনের গল্প আজকে আপনি শুনছেন। জীবন যে কল্পনার চেয়েও বেশি কিছু, আমার মনে হয় এই গল্পটা শুনলে আপনি সেটা খুব ভালো করে টের পাবেন এবং পাচ্ছেনও। কথা বাড়াচ্ছি না, লতার কাছে যাচ্ছি। তারপরে লতা, যেখানে আমরা ব্রেক নিয়েছিলাম, প্লিজ সেখান থেকে শুরু করুন। তুমি যদি আমার খারাপটা দেখো আমাকে বলে দিও, আর এরকম খারাপ কাজ আমি করব না, যেহেতু আমি তোমাকে ভালোবাসি। সেটা বলার পরে ও রাজি হয়ে গেল, ঠিক আছে চাকরি করো। তো আমি চাকরিতে জয়েন করলাম। 1 মাস আমি হেল্পারিতে চাকরি করলাম। আমি যে কাজটা একবার দেখতাম সেটা একবার দেখে শিখে ফেলতাম। তো যখন আমি হেল্পারের থেকে আমি মেশিনে বসে কাজটা করতেছি, তো সুপারভাইজার আমার পিছন থেকে এসে দেখতেছে আমি কাজটা কিভাবে করতেছি। উনি পিছন থেকে দেখে উনি চলে গেল। পরে আমাকে ডাকলো, জিজ্ঞাসা করলো তুমি কি করো, তোমার বেতন কত? তো আমি বললাম যে আমার বেতন 2000 টাকা, যে আমি ঢুকছি যে 1 মাস হলো। তুমি তো মেশিনের কাজ পারো, তো ঠিক আছে তোমাকে আমি অপারেটর বানাই দিই, তোমার বেতন 3000 টাকা হবে। আমাকে অপারেটর বানাই দিল 2 মাসে 3000 টাকা করে বেতন পাওয়া শুরু করলাম। তো 3000 টাকা নিয়ে ঘরে দিতাম স্বামীর হাতে। এই টাকাটা দিয়ে আমার খুব ভালোই চলতে লাগলো দিনগুলি। আচ্ছা, ছেলে মেয়েদেরকে কাপড় কিনে দিতে পারতেছি, যেটা চাচ্ছি সেটাই পূর্ণ করতেছি। বড় ছেলেটাকে স্কুলে ভর্তি করালাম, বড় মেয়েটাকে স্কুলে ভর্তি করালাম। 3-4টা বছর শুকে গেল। রান্না বান্না করে ছেলে মেয়েদের জন্য রেখে চাকরিতে আসতেছে, আবার বিকেলে যে রান্না বান্না করতেছি। কিন্তু আমার স্বামী কি করতেছে তা তো আমি দেখতেছি না, ও কোথায় যাচ্ছে কি করতেছে তা তো আমি দেখতেছি না। কিন্তু প্রতিদিন সকালবেলা আমার পিছনে আসতো, আবার ছুটি হলে আমার পিছে পিছে আবার চলে যেত, না আমার সাথে হাঁটতো না, শুধু দেখতো, ফলো করতো যে আমি কেউ সাথে কথা বলি কিনা। মেয়েদের সাথেও কথা বললে
করতে খারাপ লাগতো। আচ্ছা। কোন মেয়েদের সাথে আমি কথা বলতে পারবো না, কিন্তু যখন একটা রাস্তা দিয়ে মানুষ হাঁটে তখন তো হাজার মানুষ হাঁটতে থাকে, তো তখন মেয়েদের সাথে কথা বললে অসুবিধা কি ছিল? ও মেয়েরা আমাকে কোনো ভুল পথে নিয়ে যাবে আচ্ছা, বা খারাপ কথা বলবে। আপনার প্রতি খুব যত্নশীল ছিলেন? হ্যাঁ, দেখা গেল যে এই সময়টার মধ্যে যে আমি ঘরে দেখলাম যে চাকরি করে আমি অনেক জিনিস কিনতেছি, জি। পুরা ঘর আমি সাজায় ফেলতেছি, তো ও দেখলাম যে দিন কি দিন একটা একটা জিনিসও বিক্রি করে ফেলতেছে। জিনিসগুলি কেন বিক্রি করতেছে সেগুলো আমার মাথার ভিতরে ঢুকতেছে না। তো দেখার পরে দেখা গেল যে ও মেয়েটার জন্য শাড়ি, একটা 3 পিস, 2টা ব্লাউজ, 2টা পেটিকোট সেলাই করতে দিল। আচ্ছা। যে স্বামীর সংসার আমি 15-16টা বছর করে করলাম, 16টা বছরে আমি একটা 3 পিস পেলাম না। আচ্ছা। যে জকাতের শাড়িগুলি আমাকে দিতে হইতো, ওই জকাতের শাড়ি কেটে আমি ছেলে মেয়েদের জন্য জামা সেলাই করতাম, বেলের দিয়ে কেটে সুই দিয়ে সেলাই করে ছেলে মেয়েদেরকে পড়াইতাম। তো সেই স্বামী কার জন্য সেলাই করতে দিছে, এই কথাটা যখন আমি শুনছি তখন মনে আসমানটা ভেঙে আমার মাথার উপরে পড়ছে। তখন আমার কান্দার শক্তিটা নাই, আমার পানিটা আমার চোখের থেকে নাই, শুকাই গেছে। তো ওকে আমি কিছু বলিনি। তখন করলাম যে ও কোথায় যায়, আমি কয়েকটা দিন গেপ করলাম, চাকরিতে যাব না। ও দুপুরবেলা ভাত খাইলো, আমার হাতে রান্না ভাত খেয়ে ঘর থেকে বের হলো, ও চাকরিতে যাবে, কিন্তু যাচ্ছে মেয়েটার কাছে। আমি ফলো করলাম, তো মেয়েটার ভাই যে ডিসিশনটা আমাকে দিছে, ঠিকানাটা দিছে, আমি ওখানে যেয়ে দেখি যে ওখানে ও থাকে না, ওর ভাই থাকে। যে তোমার বোন কোথায়, যে অমুক জায়গা থাকে, আমি অমুক জায়গা যাবো, আমাকে নিয়ে যাও। যে কেন, যে আমি তোমার বোনের বান্ধবী, আমি ওনার সাথে একটু কথা বলবো। বলে না, আমি কোনো মেয়েদের সাথে যাই না, তুমি যাও। কিন্তু আমি যাওয়ার আগে ওর কানে এসে কথাটা চলে গেল যে আমি ওকে খুঁজতেছি। আচ্ছা। আমি ঘরে আসার আগে আগে ও আবার চলে আসলো ঘরে। আসার পরে আমাকে ধরেই প্রথম শুরু হলো আমার স্বামীর হাতে প্রথম মার। ও যখন আমি রিক্সার থেকে নামতেছি আমাকে ধরে পরে কিল মেরে বলতেছে, কি তুই কোথায় গেছিস, ওকে। কোন বেটার সাথে দেখা করতে গেছিস, তোর টাকার এত প্রয়োজন, তুই আমাকে বলতি। এই কথাটা যখন বলছে তখন ওকে বলার কোনো ভাষা নেই। ও এমনি গালাগালি করতো, কিন্তু এইভাবে কখনো গালাগালি আমাকে করে নাই, মারধরও করে নাই। তো অপমান সহ্য করতে না পেরে আমি ঘরে যে নিজের মাথাতে নিজে ইটা দিয়ে বাড়ি মারি। Oh my God! আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। এত জোরে নিজের মাথায় মারলেন? হ্যাঁ, নিজের মাথায় মেরে অজ্ঞান হয়ে পড়ে যায়। ছেলে মেয়েরা আমার জন্য কান্না করতেছে, হয়তো মা মরেই গেছে। আচ্ছা। আর ঘর থেকে আর একটা মানুষ এসে ওকে একটা থাপ্পড় মারে। থাপ্পড় মারি বলে যে প্রায় আমি শুনতেছি যে তুমি ঘরে টাকা পয়সা দিতেছো না, অন্য জায়গায় টাকা পয়সা খরচ করতেছো, ঘরে আসতেছো না। হ্যাঁ, ও সারাদিন চাকরি করতেছে, আর এসে ঘরের মধ্যে আবার একটা 10টা বাজে এসে আমার রান্না করতে হইতেছে। তো যে সারাদিন চাকরি করে এসে 10টা বাজে রান্না করলে আমি কখন ঘুম যাব, আবার সকালবেলা কিভাবে উঠবো, সকালবেলা আবার ছেলে মেয়ের জন্য রান্না করতে হবে, ওদের জন্য রান্না করে চুলোর উপর রেখে চলে যেতে হতো। কিন্তু আমার জাস্ট টাইমে চাকরিতে যেতে হবে। যে 4 বছরে কখনো আমি অ্যাবসেন্ট করিনি, ঠিক সময় চাকরিতে জয়েন করতাম, প্রতি শুক্রবার আমি যেতাম। আচ্ছা। সেই কারণে আমাকে প্রতি বছর অ্যাবসেন্ট না করার জন্য আমাকে কিছু টাকা দিত, খুশি করানো হতো। আচ্ছা। একটা উপহারের জিনিস পাওয়া তো খুব খুশির কথা, অবশ্যই। খুব খুশি হতাম আমি ওই টাকাটাতে। ওই জিনিস দিয়ে ছেলে মেয়েদের জন্য যা খেতে চাইতো, ফল ফ্রুট, এগুলো আমি কিনে নিয়ে যেতাম। কিন্তু ও মনে করতো যে এগুলো আমাকে অন্য লোকে কিনে দিচ্ছে। তো আপনি ক্লিয়ার করেননি কেন? আপনি বলতেন না কেন? সেটা বললো বিশ্বাস করতো না। কেননা আমি ওর ভুলটা ধরে ফেলছি, তো সেই কারণে। ও আচ্ছা, যেটা আপনার উপর চাপানোর একটা চেষ্টা হ্যাঁ, চলছে। তো আমি বলতেছি যে আমার কাছ থেকে তুমি কি পাও না, তোমার জন্যই তো আমি চাকরিতে করতেছি। আমার ঘরে একটা লেপটিন ছিল না, আমার ঘরে একটা কারেন্ট ছিল না, ছেলে মেয়েরা অন্ধকারে বসে থাকতো, ছনের ঘর ছিল, কোনো টোন ছিল না। আমি চাকরি করে টয়লেট দিলাম, ঘরে কারেন্ট আনলাম, চাকরি করে চারপাশে টোন দিয়ে ঘর বানালাম। আচ্ছা। এগুলো তো আমার স্বামীর জন্য, আমার ছেলে মেয়ের জন্যই তো করলাম না। আমি সংসার করতে পারিনি, সব টাকা এভাবে খরচ করলাম। তারপরে ও দিনকে দিন মেয়েদের পিছনে ও থাকতেই লাগলো। আচ্ছা। যে আমার চাকরি 7 বছর বয়স হয়ে গেল, তখন ওর বোনে মেয়ের বিয়ে, ওখানে যেতেই হবে, যে বিয়েতে যেতে হবে। আমি বেতন পাইলাম ওখান থেকে 2000 টাকা বিয়ের মাইনের জন্য নিয়ে গেলাম। তো নিয়ে যাওয়ার পর ওর বোনের সাথে, যে ওর বোনের যে বন্ধুর সাথে খুব ক্লোজ ছিল, সেটা আমার বিয়ের পর থেকেই দেখে আসছি। যে মেয়েকে বিয়ে দিচ্ছে, ওনার শাশুড়ি মারা গেছে, ওরা সবাই যাবে কোথায়, ওদের বাড়িতে দাওয়াত খেতে যাবে বিয়ের পরের দিন। ঘর তো খালি। আমার ছোট ছেলের তখন বসন্ত, পুরো মুখে পুরো শরীরে বসন্ত, ছেলেকে ফেলে তো আমি কোথাও যেতে পারবো না। তো বোনের বাড়িতে আমি থাকলাম, যে তোমরা যাও আমি আসি। ওই যে বোনের বন্ধুটা ওদের ঘরে আসলো,
ঘরে এসে যে একটা পরিস্থিতি আমি তো চিনি, তা আমি বসতে বলবো না যে বসো, বসতে বললাম তো বললো আমাকে এক কাপ চা দাও, যে কি খাবেন। তো আমি 3টা চুলো ধরায়ে মানে ওইখানে যে তরকারিগুলি আছে ওগুলি গরম করতেছি, ভাত গরম করতেছি, চা রান্না করতেছি, কিন্তু আমার হাজবেন্ড উনি কিন্তু যায় নাই কোথাও, উনি বাইরে আপ ডাউন করতেছে, মানে আমাকে সন্দেহ করতেছে আচ্ছা, আমি কেউ সাথে কথা বলি কিনা। তো লোকটা আসলো, কিন্তু আসলে লোকটার মতলব খারাপ ছিল সেটা তো আমি জানতাম না। তো আমি কি করলাম, গরম চা নিয়ে ওনার কাছে গেলাম, দেখলাম যে উনি এক ঘর রেখে আরেক ঘরে চলে গেল। ওই ঘরে যাওয়ার পরে যখন আমি চাটা ওনাকে দিলাম, টেবিল উপরে রাখলাম, উনি আমার 2 হাত ধরে ফেলছে। আচ্ছা, ধরে বললো যে তোমাকে আমার খুব পছন্দ, তুমি আমার সাথে একটু সময় কাটাও, যে আমি তো এই ধরনের মেয়ে না। তো আমি যে স্বামীকে ভালোবাসি, এতটা ভালোবাসি, সেটা তো সামান্য ভুলের কারণে সেটা নষ্ট হয়ে যাবে, সেটা আমি নষ্ট করতে চাই না, আমি তোমার কাছে মাপ চাই। আচ্ছা, ওনার হাতটা কিন্তু আমার হাতের উপরে, আমার হাত ধরে রাখছে, আমি ওনার কাছে মাপ চাচ্ছি, কিন্তু এটা আমার স্বামী শুনে নেয়। আচ্ছা, কিন্তু উনি যে কথাগুলি বলছে সেগুলি শুনে ফেলছে, বলার কারণে সাথে সাথে দুজনে মারপিট শুরু করে দিল, আচ্ছা, যে তুমি আমার বউকে তুমি নষ্ট করে ফেলছো। মানে ওর কথা মানে এমন এমন খারাপ বলতেছে যে তুমি এতদিন পরে তোকে ধরলাম, আমি তো এতদিন করছো তাহলে আমি ধরতে পারিনি, আজকে হাতে নাতে ধরলাম তোকে, তুই এই কাজ করে হয়তো তুই টাকা ইনকাম করস, নতুন নতুন কাপড় কিনস, ঘরের টোন দেস, কথা বলে শুরু করলো। ওই লোকটা বললো যে ভাই আমার ভুল হয়ে গেছে। উনি আমার স্বামীর পা ধরে মাপ চাইতে লাগলো, যে ওর কোনো দোষ না, আসলে দোষটা আমার, ভুলটা আমার, তুমি ওকে মাপ করে দাও। আসলে ও সত্যি একটা ভালো মেয়ে, ও বিশ্বাস করতে লাগলো না। ও বললো যে তুই ওকে নষ্ট করছিস, ওর কারণে আমাকে 50,000 টাকা দিতেই হবে। কি অদ্ভুত পলিসি। তখন যে আমার মার কথাটা আরো বেশি বেশি আমার মনে পড়তে লাগলো, যে ভয়টা সারা জীবন তারাইছে আপনাকে। তখন মানে আমি লজ্জায় মানে কাউকে মুখ দেখাতে পারতেছি না, কি আমার মুখটা কি আমি পুড়ে ফেলবো, মানে দেখাবার কোনো ভাষা নাই আমার। ওর সামনে আমি দাঁড়াতে পারতেছি না, ওকে আমি কি জবাব দিব, কেন ও তো আমার হাত ধরতে দেখছে, কিন্তু ও যে অভিযোগটা করতেছে কিন্তু এগুলিতে কিছু আমার সাথে ঘটে নাই। ও লোকটা পায়ে পর্যন্ত পড়লো ওর, যে আমাকে মাফ করে দাও ভাই, আমার ভুল হয়ে গেছে, কিন্তু ও মাফ শুনবে না, ওকে টাকা দিতেই হবে। কিন্তু তখন আমার ওই মেয়ে 2টা ওই দাওয়াতে চলে গেছে, আমার ছেলে তো ঘরে অসুস্থ পড়ে আছে, ওর সারা গায়ে বসন্তর দাগ, ও কান্না করতেছে, মানে আমার কান্না দেখে যে আম্মু কান্না করতেছে কেন, ও তো কিছু বুঝে না, ছোট। তো আমি বলতেছি যে দেখো যখন ভুল করে ফেলছে তুমি মাফ করে দাও। ও বলতেছে তুই ওর হয়ে আবার কথা বলতেছিস, আচ্ছা, ওর সাথে রিলেশন তোর কতদিন ধরে, তুই বল আমাকে। যে ওর বোন চলে আসলো দাওয়াতের থেকে, আর থাকলো না, আমাকে জিজ্ঞাসা করলো যে এরকম আমি চা দিতে গেছি, আমার হাত 2টা ধরে বললো এরকম এরকম। তো ওরা বিচারে বললো যে তুমি কি চাও, আচ্ছা, আমার হাজবেন্ডকে বললো। তো ও বলতেছে যে আমি চাই ও আমাকে 50,000 টাকা দিবে, নাইলে ওকে বিয়ে করতে হবে, আমার থেকে এখন তালাকনামা নিয়ে ওকে বিয়ে করতে হবে। তো উনি আসলে একটা বয়স্ক লোক ছিল, শর্মে পড়ে গেছে, ওনার ছেলে মেয়ে আছে, ওনার একটা সম্মান আছে ওনার আলাদা একটা। শেষ পর্যন্ত বিচারের মধ্যে মানে ঘরে যেটা বসে বলে যে 5,000 টাকা নিল। তো 5,000 টাকা নিয়ে আমার বড় ছেলে শুনে না এই কথাটা, মানে সবাইকে বলা হয়েছে যে বড় ছেলেকে, বড় মেয়েকে, ছোট মেয়েকে এটা না বলার জন্য, এটা যেন কখনো প্রকাশ করা না হয়। ঘরে গিয়ে ওকে আমি বললাম যে তুমি যে 5,000 টাকা নিছো, এই 5,000 টাকা নেওয়ার কারণে তুমি আমাকে বিক্রি করে ফেললে, এটা বিক্রি করাই বলে। তুমি যদি টাকাটা না নিতে, তুমি যদি ওকে ক্ষমা করে দিতে, তাহলে মনে করতাম তুমি আমাকে বিশ্বাস করো, কিন্তু তুমি আমাকে বিশ্বাস করো না, তুমি ঠিক আমাকে অবিশ্বাস করো। এখানে বিশ্বাস এবং অবিশ্বাসের চেয়ে অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে অর্থ বা অভাব। আর সেই অভাবের তাড়নাতেই আপনার হাজবেন্ড এই কাজটা করলো। যেখানে আপনি নির্দোষ ছিলেন, ওই মানুষটাও তার পায়ে ধরে মাফ চাইলো যে না এই মেয়েটা নির্দোষ, তার মধ্যে অপরাধ বোধ কাজ করছে। একটা ব্যাপার হয় কি জানেন, যে মানুষ যখন নিজে অপরাধ করে তখন তার আশেপাশের মানুষদের মধ্যে অপরাধটা খুঁজে বের করার বা তাদের মধ্যে অপরাধটা চাপিয়ে দেওয়ার একটা প্রবণতা কাজ করে। সেই সাথে যদি অভাব যদি যুক্ত হয় তাহলে তো কথাই নেই, যা হওয়ার ঠিক সেরকমই হচ্ছে। এবং আপনার মধ্যে যে ভয়টা ছোটবেলা থেকে ছিল আপনি বিয়ে করবেন না, সমস্ত পুরুষ মানুষই বোধ হয় এমন। পুরুষ শাসিত সমাজ আসলেই কি এমন, বা আসলেই কি এমন হওয়া উচিত, যেখানে হিউম্যানিটি, যেখানে মানবতার কি কোনো মূল্যই নেই? আমরা একটা ছোট বিরতি নিচ্ছি প্রিয় শ্রোতা। এখানে আজকে আমাদের অতিথি লতা রয়েছে, তাকে নিয়ে ফিরবো, কিন্তু যাবার আগে ফোন নাম্বারটা বলে দিচ্ছি, যেখানে ফোন করে আপনি আমাদের এই অনুষ্ঠানে এসে আপনার জীবনের গল্পটা বলতে পারবেন। নম্বরটি হচ্ছে 09613892
আর ফেসবুকে আপনি আমার সাথে কানেক্টেড থাকতে পারেন। ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/setu.abcradio। এই পেজটি আর যে সেতু নামে আছে। প্লিজ লাইক দিয়ে কানেক্টেড থাকুন। 4 মিনিটের ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিচ্ছি, কেউ কোথাও যাবেন না। Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. প্রিয় শ্রোতা, আরো একবার স্বাগত জানাচ্ছি আজকের ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920 তে। শেষবারের মতো আজকের জন্য আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আমি আর জে সেতু, আর লতা আছে আমাদের আজকের অতিথি। লতার একটা ভয়াবহ একটা জীবনের গল্প, এরকম জীবনের গল্প আপনাদেরও আছে আমি জানি, আর এই অনুষ্ঠানটাই সেই গল্পগুলো তুলে আনার প্ল্যাটফর্ম। আর এখানে এসে আপনি আপনার জীবনের গল্পটা বলতে চাইলে আমাদের এই ফোন নম্বরটিতে ফোন করুন 09613892 এবং ফেসবুক পেজে আপনি আমার সাথে কানেক্টেড থাকতে পারেন। ঠিকানা হচ্ছে facebook.com/setu.abcradio। এই পেজটি আর যে সেতু নামে আছে। আর এই অনুষ্ঠানটি আপনি পরবর্তীতে শুনতে অথবা ডাউনলোড করে রাখতে আমাদের ইউটিউব চ্যানেলে চলে যান। চ্যানেলটি এবিসি অনলাইন লিখে সার্চ দিলেই আপনি পেয়ে যাবেন, অনুষ্ঠানগুলো আপনি সেখানে পাবেন। ওকে লতা, ফিরছি আপনার কাছে। তারপরে এই অবিশ্বাসের থেকে যখন ওনাকে বললাম যে তুমি আমাকে বিক্রি করে ফেলছো, তুমি বিশ্বাসটা তো আমাকে করো নাই, তো ওর ওই ভুলটা নিয়েও থাকলো। চাকরিটা করতে লাগলাম। ও এমন একটা সবর রাত যেখানে রোজা থাকা হয়, তো সবর রাতে আমি রোজা থাকলাম, রোজা মুখে নিয়ে আমি চাকরিতে গেলাম। আচ্ছা, গার্মেন্টসে যাবো আমি নিজের ইচ্ছে, কিন্তু আসবো ওদের ইচ্ছে। তা আমি যে রোজা আসি ওরা জানতো না, সবাইকে 5টা বাজে ছুটি দেওয়া হয়েছে, কয়েকটা মেয়েকে ছুটি দেওয়া হয়নি। সেখান থেকে আমি রোজা রাখছি, ওরা রোজা ছিল না। তো আমার ছুটি দিল 7টা বাজে। যখন ইফতারি করার সময়টা হলো, শুধু পানি খেয়ে আমি ইফতারি করছি। 7টা বাজে ছুটি দিল, আমি বের হলাম। বের হওয়ার পরে কিন্তু আমার পিছনেই ছিল, কিছুটা দূরে পিছন থেকে এসে এমন এক কিল মারলো আমার পিঠে, মানে আমি নিঃশ্বাসটা ফেলাতে পারতেছি না। ও বলতেছে যে তুই এত রাত্রে করতে কাটছ, তোর তো 5টা ছুটি হয়েছে, কোন ব্যাটার কাছে টাকা কামাইতে গেছিস, দেখি তোর পকেটে কত টাকা। বলার পরে ওর হাতটা আমি শক্ত করে ধরলাম, ধরে ওকে আবার ফ্যাক্টরির সামনে নিয়ে আসলাম, যে আমার সাথে যেখানে আমি চাকরি করি এখানে আসো। যে বললাম যে আপু আমার ছুটি কয়টা হয়েছে, তো বলতেছে ছুটি তো তোমার 7টা হয়েছে। এরকম যদি একটা মেয়েকে সন্দেহ করো তাহলে আর চাকরিতে দিও না, ওকে ঘরে বসে সাজায় রাখো। যদি এতই সন্দেহ থাকে তাহলে বউয়ের ইনকাম কেন খাচ্ছ, দারোয়ানটা বললো। বলার পরে নিয়ে গেল, তখন খুব বৃষ্টি আসে গেল। আচ্ছা, এটা আপনি সংসার করার 15-16 বছর পরের ঘটনা না? হ্যাঁ। এটা কবে, মানে এখন থেকে কতদিন আগের ঘটনা এটা? এই 4 বছর হলো। 4 বছর আগে? হ্যাঁ, 4 বছর। তো এটা বলার পরে মানে আমি বৃষ্টিতে ভিজে ভিজে ঘরে আসলাম, যেহেতু রোজা রাখলাম, পানি খেয়ে ইফতারি করলাম, ঘরে এসেও ভাত রাগ করে ভাত খাইলাম না। চাকরিতে তারপরের দিন আবার চলে গেলাম। ঈদের পরে শুক্রবার ছিল, মেয়েকে নিয়ে আমি সমুদ্র পাড়ে গেলাম। আমার হাতে একটা কোকের বোতল ছিল। সন্ধ্যা হয়ে গেছে, 5টার দিকে আসতেছি, আসার পথে একটা লোক আমি চিনি না আমাকে বললো আমাকে একটু পানি দাও, কিন্তু এটা ছিল ছোট একটা কোকের বোতল। তো আমিও পানি খুঁজতেছি, আমি কোকের বোতল মনে করে দিব না, আমি ওনার হাতে দিয়ে দিলাম। আমার ছোট মেয়েটা আমার সাথে ছিল, উনি মনে করলো আমি চাকরি করে, হয়তো আমার পরিচিত লোক। মেয়েটা সালাম করলো, যখন সালাম করলো, কিন্তু আমার হাজবেন্ড আমার পিছনে আছে, আমি জানতাম ও আমাকে ফলো করতেছে। ও দেখে যখন সালাম করছে, এসে আমাকে আবার ওই এতগুলি মানুষের সামনে মারধর করতে লাগলো। তা বেটা ছাড়ি আরেকটা বেটার কাছে যাস, আরেকটা ছাড়ি আরেকটা, কয়টা ব্যবসা তুই করস, কয়টা ছেলের সাথে তুই রিলেশন করে তুই টাকা রোজগার করস। আমার কথা হলো যে আমি রক্ত পানি করে যে চাকরিটা করতেছি, বেতনটা আনতেছি, আমি একটা তো হারামি টাকা আমার ছেলে মেয়েদেরকে আমি খাওয়াই নাই, সব তো আমার কষ্টের টাকা। বলতে কি তোমরা নিয়ে যাও, আমি রাখবো না। এই ব্যাটার সাথে অনেকদিন ধরে রিলেশন আছে, কিন্তু ওই ভাইটাকে বাঁচানোর জন্য আমি ওখানে বসে কান্না করতেছি। চারপাশে সবাই আমাকে গোলায় ধরছে, ধরে ওদের কাছে হাত জোর করে বলতেছি যে ভাই ওনার সাথে আমার কোনো যোগাযোগ নাই, উনি শুধু পানি খুঁজছে, পানিটা দিচ্ছে। আমার অপরাধ যে আমি ওকে পানি দিচ্ছি, আমার মেয়েটা সালাম করছে, এটাই আমার দোষ। আহাদে ভাই আহাদে, ওর কোনো দোষ নাই। ওরা বললে চলে যাও। এই পুরো রাস্তাটা তবে 1 মাইল হবে, এটা আমার মেয়ের সামনে সবাইকে বলতে, মানে কি যেরকম মাইকে অ্যালাউন্স করে করে বলা হয়, যেরকম তো মুখে বলতেছে মাইরেও করতেছে, একটা থাপ্পড় মারতেছে যে আমার কানে শুনতেছি না, আমার কান বড় হয়ে যাচ্ছে।
ঘরে আনার পরে তখন তো আমার ছেলের বয়স 19 চলতেছে, বড়টার মেয়ে বড়, ছেলেও বড়। ওদের সামনে আমাকে বলতেছে যে মানে ওকে দিয়ে আমার হবে না, আমার 4-5টা বেটা লাগবে। এইভাবে কথা যদি এত বড় বড় ছেলেদের সামনে শোনা যায় তাহলে একটা মা বেঁচে থাকতে পারে? মায়ের মর্যাদা বলে কিছু থাকে না আর। তখন আমি ছেলের সামনে আমি চোখ তুলে তাকাইতে পারতেছি না, আমি কম্বল মুড়া দিয়ে শুয়ে আছি। আমি ওর অভিমানে আমি কি করলাম, 10টা ঘুমের ওষুধ খেয়ে ফেললাম। আচ্ছা, মারধর করে ওখান থেকে চলে গেল, ও বাসায় নেই। আপনি 10টা ঘুমের ওষুধ খেয়ে ফেললেন? খেয়ে ফেললাম। আচ্ছা, খাওয়ার পরে কিন্তু আমার ছেলেও জানতো না, মেয়েও জানতো না। ঘুমের ওষুধ কি আপনার সাথে ছিল? আমার সাথে ছিল, মানে আমি তখন অসুস্থ, খুব অসুস্থ, ডাক্তার কাছে যখন যেতাম তখন আমাকে দিত। ঘুমের ওষুধ দেওয়া হতো? হ্যাঁ দিত, তো আমি না খেয়ে জমা করে রাখতাম। ওটা ঘুম গেলে না সকালে উঠতে আমার দেরি হয়ে যেত, চাকরিতে যেতে আমার সমস্যা হতো, সেই জন্য তো ঘুমের ওষুধগুলি খেয়ে ফেললাম। মশার কয়েল খেয়ে আমি, মশার কয়েলও খেলেন? হ্যাঁ 2টা মশার কয়েল খেয়ে ফেললাম। 4 দিন অজ্ঞান ছিলাম, ওকে। যে আমি টয়লেটে যাচ্ছি, আমি ভাত খাচ্ছি, ঘুম যাচ্ছি, কোনো হুঁশই ছিল না। পরিবারের অন্যরা, ছেলেমেয়েরা বুঝতে পারতো না? না, কেউ বুঝতে পারে নাই। 4 দিন পরে যখন আমার জ্ঞান ফিরলো তখন বললাম তোর বাবা কোথায়? বলতেছে বাবা তো 4 দিন ধরে ঘরে নাই। কি 4 দিন ধরে ঘরে নাই? আমি আমার স্বামীর জন্য কান্নাকাটি করতে লাগলাম। দেখলাম যে না, ও আসতেছে না, ও চলে গেছে, তো আসবে না। আমার মানকে, আমার অন্য ছেলেদের সাথে আমার সম্পর্ক আছে, সেই জন্য ও আসবে না, ওকে আমি ডিফিউজ করতাম। আচ্ছা, যার জন্য আমি এত কষ্ট করলাম, মানুষের বাসায় কাজ করলাম, খেতা সিলাইলাম, গার্মেন্টসে 10 বছর চাকরি করলাম, তাকে আমি ডিফিউজ দিব না? ডিফিউজ আমি দিব না। আমি এভাবেই থাকবো, যত মারে যত কিছু করে আমি এভাবেই থাকবো, আমি কোথাও যাব না। কারণ আমি যদি চলে যাই, যে জীবনটা আমাকে নিয়ে টানাটানি হয়েছে তার থেকে বড় টানাটানি হবে আমার 2টা মেয়ে নিয়ে। ওদের জন্য একটা ভালো প্রস্তাব আসবে না, ভালো একটা বিয়ে হবে না। কথাটা সবসময় আমার মাথার ভিতর থাকতো যে মাকে নিয়ে যে কষ্ট করছি, সন্তানদেরকে নিয়ে সে কষ্টটা আমি করতেছি। এখন বর্তমানে আমার হাজবেন্ড ঘরে নাই, যে 1 বছর 2 মাস। এই 1 বছরের মধ্যে ও আমাকে না মারলে 100 বার এসে মারছে। আচ্ছা, মাঝে মাঝে আসে? হ্যাঁ, মাসে 2 বার আসে, 3 বার আসে, এসে কি মারধর করে চলে যায়। আপনার সংসারের খরচ দেয় না, একটা টাকাও দেয় না। সংসার কি আপনার চাকরিতেই চলছে? আমার বড় ছেলে চাকরি করতেছে, আচ্ছা, ও 5000 টাকা পাইতেছে। বড় মেয়েটাও চাকরিতে ঢুকাই দিছি, ও 6000 টাকা পাইতেছে। এই টাকাটা দিয়ে আমার সংসারটা চলতেছে। যখন ঘর থেকে বের হয় 60-70 হাজার টাকা আমার দেনা থাকে। আচ্ছা, কি আমি দেনা দিব নাকি আমি ঘরে খাবো? ইলেকট্রিক বিলও বাজায় ফেলায় 30,000 টাকা, নাকি এগুলি দিব? আমি কোনটা করব? কিন্তু ও কিন্তু আমাকে সন্দেহ করতেই লাগলো, আমি ঘর থেকে কোথায় যাই কোথায় না যাই এটা ফলো করতে লাগলো। এই 5 মাস আগে এসে আমাকে এমন মারধর করে, এমন এমন খারাপ কথা বলে যে তোর মাকে বিয়ে করছি, তোকে তালাক দিয়ে ফেলছি, তুই ঘরে কেন আসছিস, তুই চলে যা। তুই যেখানে আমার মার জন্য আমি এত কষ্ট করছি, সেই মাকে যদি ও বলে বিয়ে করছো, মা আমার মার সাথে ও থাকে, এই কথাটা আসলে শুনলে আমি সহ্য করতে পারি না। নোংরা মানসিকতার কত মানে রূপ হচ্ছে। এই 5 মাস হলো আমার হাতে কাটা দাগও আছে। আচ্ছা, ছুরি দিয়ে আমার হাত আমি নিজে কাটি ফেলি মরা যাওয়ার জন্য, কিন্তু আমার মৃত্যুটা হয় না। 2 ঘন্টা 3 ঘন্টা অজ্ঞান থাকি। আমার ছেলেরা ডাক্তার এনে আমার হাত ব্যান্ডেজ করে আমাকে হুশ করে। ছেলে মেয়েরা কান্না করতেছে, তুমি কি হাত কাটি ফেলছো, তার আগে মশার কল খাইছো, ঘুমের ওষুধ খাইছো, তুমি মরে গেলে আমাদেরকে কে দেখবে, কে থাকবে আমাদের পাশে? তুই আমার মার কথাটা আমি ভাবলাম যে হয়তো ওরা বড় হয়েছে, ওদের তো পায়ে দাঁড়ানোর সময়টা আসে না এখনো। আমার মা হিসেবে যে কর্তব্যটা করার সেটা আমি করতে পারতেছি না। একবার করে 5 বার বিচার বসছে, পুরো বাড়ির মানুষ নিয়ে, অথবা মহিলা কমিশনকে নিয়েও বিচার বসছে। ও কোনো বিচার মানবে না। ও দিন কি দিন এসে আমাকে মারধর করতেই আছে। এখানে আসার ঠিক 2 দিন আগে এসে ঘরে আমাকে মারধর করে গেছে। আচ্ছা, মারধর করে কেন আপনাকে? অকারণে এসেই মারধর না, করে? আমি ডিভোর্স দেওয়ার জন্য। আচ্ছা, ডিভোর্স দিতে হবে? হ্যাঁ, আমাকে ডিভোর্স ও দিবে না, আপনি দিবেন? আমি দিব। আচ্ছা। ওর কথা হলো যেটা কোন ধরনের কথা, এটা একটা যে অশিক্ষিত মানুষ সেও কখনো বলবে না। মানে আমি ডিভোর্স দিলে ওর ঘরে থাকতে পারবো, আর ও দিলে থাকতে পারবো না। তার মানে যদি আমি ডিভোর্স দিই, যে আমার যেটা ফরমান নাই কিন্তু পুড়ে ফেলছে, যে ডকুমেন্টটা করা হয় বিয়ের সময়, কাবিন নামাটা, আমার 50,000 টাকা কাবিন নামা থাকে, সেই কাবিন নামাটা তো দিতে পারবে না। সেই জন্য ও বলতেছে মানে আমি তালাক দেওয়ার জন্য। আচ্ছা, আমি তালাক দিলে তো আমি আর ওর ঘরে থাকতে পারবো না, আমার মেয়েদেরকে তো আমি দেখতে পারবো না।
মা ছাড়া বাপ ছাড়া মেয়েরা থাকতে পারে, কিন্তু মা ছাড়া মেয়েরা থাকতে পারে না। যদি ছোট হতো এর কাছে রেখে আমি থাকতাম। এখন এত সাবালক হয়ে গেছে মেয়েরা যে 1 ঘন্টার জন্য কাউকে বিশ্বাস করে মেয়েকে রাখা সম্ভব না। রাইট। তো এই পরিস্থিতি আমি কোথায় গিয়ে দাঁড়াবো? দুইজনে চাকরি করতেছে, সেটা আমি ওদেরকে প্রতিদিন আমি আলু ভর্তা দিয়ে ভাত খাওয়াইতেছি। তাহলে মাছ পড়ানো খুঁজতেছে কিনা, মুরগি পড়ানো খুঁজতেছে, খাওয়াইতে পারতেছি না। ওইখান থেকে কিছু টাকা যেখানে ঋণ পাইতো ওখানে দিতেছি আমি। একটু কষ্ট হইতেছে ওদের কাছে হাত পা ধরে যে ভাই আমি এই মাসে দিতে পারতেছি না, সামনের মাসে দিব। ছেলে মেয়ের 2টাকে পড়াশোনা করাতে পারতেছি না। ছোট মেয়েটাকে পড়ার থেকে নামায় ফেলাইছি। ছোট ছেলেটা এখন 6 ক্লাসে পড়তেছে, ওর এখনো গাইড কিনা হয় না। এই যে চাহিদা, ওর বাবা যদি সেই বিশ্বাসটা নিয়ে থাকতো, ওর বাবা ইনকাম করতো, আমি ইনকাম করতাম, তাহলে তো আমার ছেলে মেয়েগুলো এত আতঙ্কিত থাকতো না, সেটাই। এত ভয়ে থাকতো না। আমি যেটা বলতে চাই, ওর যে জীবনের গল্পটা, সেটা ছোটবেলা থেকে যেটা দেখেছে ঠিক সেটার রিপিটেশন ওর লাইফে হয়েছে। ওর মার সাথে যে ব্যাপারগুলো ঘটেছে, ওর সাথে সেই ব্যাপারগুলোই ঘটছে। এবং এখানে একটা ব্যাপার একটু নোট করবেন প্রিয় শ্রোতা, যে অভাব তো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেই। আর তারপরে এই যে নারী আসক্তি, যেটা লতার স্বামী ফাইনালি যে কারণেই আজকে এই ব্যবহারগুলো করছে, যে ও হয়তো ডিভোর্স দিলে ও যে মেয়েটার সাথে ইনভলভ তাকে হয়তো বিয়ে করবে, হয়তো এই সংসারে এনে তুলবে। এটা কিন্তু আসলে খুব সিভিয়ার একটা ডিজিজ আমাদের সোসাইটিতে, যেটা হচ্ছে প্রতিনিয়ত। আর আমি একটু আগে বলেছিলাম যে পুরুষ শাসিত এই সমাজ, পুরুষ যেভাবে শাসন করছে এই সমাজকে, নারীকে, তার অর্ধাঙ্গিনীকে, সেটা কি আসলেই নিদারুণ নয়? এটা থেকে কি বের হয়ে আসার কোনো উপায় নেই? আবার এই প্রশ্নটা রাখছি আমি যারা শুনছেন আপনাদের উপর। আর এখানে এসে, এত দূর থেকে এসে আমাদের কাছে আজকের গল্পটা বলেছে, ওর মনে হয়তো কিছুটা শান্তিও পেয়েছে। কিন্তু ওর জন্য আমি আপনাদের কাছে দোয়া চাইবো, যে অন্তত ওর যেই অশান্তি, যেই ছোটবেলা থেকে নিদারুণ কষ্টে 35টা বছর পর্যন্ত সে টেনে এনেছে, তা থেকে যেন সে মুক্তি পায়, তা থেকে যেন সে উদ্ধার পায়, সে মানসিক শান্তি যেন সে পায়। তার ছেলে মেয়েগুলোকে সে যেন ঠিক মতো পড়াশোনা খরচটা যোগাতে পারে, অন্তত 3 বেলা খাবারটা যেন আসে। আমি লতাকে বলবো যে লতা, আপনি নিজের হাত কাটেন মারা যাওয়ার জন্য। আপনি তো দেখেছেন যে আপনার মা যখন মারা গেল তখন আপনারা তার বুকের উপরে শুয়ে রাতটা কাটালেন। আজকে আপনাদের এই দশা, আপনার অন্য 2টে বোনের কি অবস্থা আমি জানি না, নিশ্চয়ই আপনার চেয়ে ভালো নয়। হ্যাঁ, ওরা ভালো আছে, আমার কাছে আমার থেকে অনেক ভালো আছে। আচ্ছা, আপনার থেকে ভালো আছে এবং আরো ভালো থাকতো যদি কিনা আপনার বাবা এই একটা ছেলে সন্তানের জন্য। শুধু আমার অভিযোগ এটাই যে খারাপ কথাগুলি আমাকে উল্লেখ করা হয়, যে ছেলে মেয়ের সামনে আমি মা হয়ে সেটা মানে আমি সহ্য করতে পারিনি। এবং আসলে আপনি সেগুলো করেননি যে কারণে আপনি সহ্য করতে পারছেন না। কিন্তু আমি যেটা বলতে চাই যে আপনার কাছ থেকে এই বোঝাটাও দূর হয়ে যাবে আমরা আশা করছি। যে আপনার মা মারা গেল, তার বুকের উপর আপনার শুয়ে থাকলেন, আপনার জানলেন না মা মারা গেল। আপনার বাবা আপনাদেরকে ছেড়ে চলে গেল, যার ফলশ্রুতিতে আজকে আপনাদের এই অবস্থা। বাবা মার স্নেহ বঞ্চিত হলেই একটা সংসার ধ্বংস হয়ে যায়। সংসারের সন্তান কখনোই মাথা উঁচু করে দাঁড়াতে পারে না, খুব অলৌকিক কিছু না ঘটলে তাদের উপরে। আপনার কাছে আমার অনুরোধ থাকবে, আপনি অনেকবার আত্মহত্যার চেষ্টা করছেন, হাত কাটছেন, বিভিন্নভাবে উপায় অবলম্বন করছেন, ঘুমের ওষুধ, মশার কয়েল খাচ্ছেন। এগুলো আসলে আপনার সন্তানদের উপর সেই একই জিনিসের পুনরাবৃত্তি ঘটাবে। সো আমি অনুরোধ করছি আমার সমস্ত শ্রোতাদের পক্ষ থেকে, যে ঘটনাটা আপনার উপর ঘটেছে সেটা রিপিটেশন আপনি করবেন না। আপনি শক্ত হন, আমরা সবাই আপনার জন্য দোয়া চাইছি, সব ঠিক হয়ে যাবে। লতা, আপনি বলছিলেন যে আপনি একটা গান করতে চান। আপনি যদি চান, আপনি যদি পারেন, আপনি গানটি আমাদেরকে শোনাতে পারেন। আপনার মাকে নিয়ে একটি গান আপনি এখানে শোনাতে চেয়েছিলেন, প্লিজ। যখন আমি বাসায় কাজ করতাম, মাকে খুব মিস করতাম। জানালার পাশে তাকায়, জানালার দিকে তারার দিকে তাকায় থাকতাম। তখন আমি মনে মনে এই গানগুলি বলতাম, মনে মনে না, সুর দিয়ে গানগুলি বলতাম। ঠিক আছে লতা, আপনি গানটা শোনাবেন, কিন্তু তার আগে আমি শ্রোতাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। প্রিয় শ্রোতা, আজকের মতো বিদায় নিচ্ছি লতার এই গানটা শুনতে শুনতে। আগামী বুধবার আরো একটি জীবনের গল্প নিয়ে আমি হাজির হব ঠিক